ইংরেজি প্রথম বছর পরীক্ষা অলরেডি তোমরা দিয়ে এসেছো এবং তোমরা ইংরেজি প্রথম বছর পরীক্ষা আশা করি যে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো দিয়েছো, কেননা প্রশ্ন তোমরা যেরকম আশা করেছিলে সেরকম হয়েছে ইনশাল্লাহ। এখন তোমাদের নেক্সট টার্গেট হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে, এবং তোমাদের মাথায় টেনশন কাজ করতেছে যে ভাই ইংরেজি প্রথম বছর পরীক্ষা যেহেতু আমাদের ভালো হয়েছে, ইংলিশ সেকেন্ড পেপার যেটা রয়েছে এটা হার্ড হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে, তাই না? এটা তোমাদের মাথায় একদম খুবই ঘুরপাক খাচ্ছে এবং তোমরা অনেক কিছু অলরেডি পড়ে ফেলেছো। তবু আজকে তোমাদেরকে আমি রিভিশন ওয়াইজ এবং কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আমাদের বেশি আসতে পারে সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাই দিব, এবং তোমাদের যে বিষয়গুলো একটু প্রবলেম রয়েছে, কোন বিষয়গুলো ভাইয়া, কোন বিষয়গুলো প্রবলেম রয়েছে, যেমন ধরো তোমাদের প্রবলেম রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব, এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে প্রিপজিশন, তাই না? এরপর হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, মডিফায়ার, আরেকটা হচ্ছে সিনোনিম এন্ড অ্যান্টোনিম। এই যে 6-7টা টপিক, এগুলো নিয়ে তোমাদের খুব রকমের প্যারা খাও, খুব রকমের প্যারা খাও, তাই না? তাহলে এই যে এই টপিকগুলো রয়েছে এগুলো তোমাদেরকে দেখাই দিব যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে, কোন কোন রুলস গুলো তোমাদেরকে পড়তে হবে মাস্ট বি, হ্যাঁ সেটা তোমাকে দেখাই দিব। এবং রাইটিং যেটা রয়েছে এর এ টু জেড একটা সাজেশন তোমাদের কাছে আমি এই ক্লাসে প্রোভাইড করে দিব। ওকে, তাহলে দেখো আমরা ক্লাসে ডিরেক্ট ইন করে ফেলি। আমরা ক্লাসে যখন যাব, ক্লাসের ফার্স্টে আমাদের কি চলে আসবে, আর্টিকেল ভাইয়া। আমরা যখন আর্টিকেল পড়বো, আর্টিকেল পড়ার সময় আমরা জানি যে এটা একদম বেসিক ছোটবেলা থেকে পড়ে আসতেছো যে আর্টিকেল আর্টিকেল আর্টিকেল, তাই না? একটা কি, একটা হচ্ছে ডেফিনিট, কি একটা, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট, ডেফিনিট এবং ইনডেফিনিট। তাহলে এখানে কি কি আছে ভাইয়া, এ এন আর একটা কি আছে দা। এই যে দা রয়েছে এটা কি ভাইয়া, এটা কিন্তু ডেফিনিট আর্টিকেল, তাই না? এটা নির্দিষ্ট। আর ইনডেফিনিট যেটা রয়েছে সেটা হচ্ছে এ এবং এন। এবং এখানে আমাদেরকে আরেকটা ফ্যাক্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাওয়েল। কি ভাইয়া, ভাওয়েল। ভাওয়েলটা সাউন্ড, ভাওয়েল সাউন্ড যখন আসবে মানে এ ই আই ও ইউ, কি কি, এ ই আই ও ইউ, এগুলো যখন আসবে তখন আমাদের কি বসাইতে হয়, এন বসাইতে হয়। বাকি ক্ষেত্রে আমাদের এ রয়েছে এবং দা রয়েছে, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ক্ষেত্রে সেগুলো আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো। তাহলে দেখো আমরা এখন রুলসে চলে যাই। তোমাদের ফার্স্টে যেটা আসে যে ইউ এবং ও, ইউ এবং ও এর উচ্চারণ যখন ইউ বা ওয়ার মতো হয়, কিসের মতো, এই যে ইউ অথবা ওয়ার মতো হবে, ইউ অথবা ওয়ার মতো হবে। ইউ এবং ও এর উচ্চারণ যখন ইউ অথবা ওয়ার মতো হবে তখন কি হবে, এন না বসে এ বসবে। কি বসবে, এ বসবে। আমাদের বসার কথা ছিল এন, কারণ ভাওয়েল থেকে আমরা জানি কি বসাই, এন বসাই। কিন্তু ইউ বা ওয়ার মতো যে উচ্চারণ আসে তোমাদের এন না বসাই কি বসাইতে হয়, এ বসাইতে হয়। এটা তোমাদের ইম্পর্টেন্ট রুলস এবং এটা তোমার মাথায় রাখবা, এখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম টাইমে চলে আসে। ঠিক আছে, দেখো দিস ইজ দ্য ইউনিক, এই যে ইউনিক, দেখো তো এই যে ইউনিক, ইউনিক, তাহলে কি এই যে ইউ আসতেছে না ভাইয়া, দেখো তো ইউ এর উচ্চারণ ইউ এর মতোই যখন হবে তাহলে ইউ চলে আসছে, যখন আমাদের এখানে কি হবে, এখানে ছোট করে একটা এন বসাই দিয়ে কাটা দিয়ে আমাদের কি বসাইতে হবে, এ বসাইতে হবে। কারণ এন তো ভাইয়া হবে না, ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হবে তখন কি বসাইতে হবে, এ বসাইতে হবে। এরপর দেখো নেক্সট আমরা দেখবো হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই যে ইউ, ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হবে তখন আমরা এন না বসাই কি বসাবো, এ বসাবো। আই স আ ওয়ান আইড ম্যান, এই এক্সাম্পলটা তোমাদের আসে, হ্যাঁ এরকম এক্সাম্পল তোমাদের চলে আসে। দেখো এই যে ওয়া, ওয়া আসছে, ও ওয়া, ও ওয়া, হ্যাঁ এই যে ওয়া আসছে, তাহলে এখানে কি হবে, এন না বসে এ বসে যাবে। ওকে ভাইয়া, আশা করি বুঝতে পারতেছো। এরপর দেখো সাইলেন্ট এইস, মানে এইসটা যখন সাইলেন্ট থেকে যাবে। আমি তোমাদেরকে বেশি রুলস পড়াবো না, কারণ তোমাদের এই সময় একদম হিউজ ডিউরেশনের ক্লাসগুলো করা তোমাদের জন্য ক্ষতি, কারণ নিজেদেরকে পড়তে হবে। তুমি যতই ক্লাস করো তোমাকে অবশ্যই খাতা কলম, তারপর তোমাদের টেস্ট পেপার রয়েছে, প্র্যাকটিস রয়েছে, এগুলো নিয়ে বসতে হবে, না বসলে তোমার হবে না। ওকে, তাহলে দেখো যে এখানে শব্দের শুরুতে এই যদি অনুচ্চারিত থাকে, কি থাকবে, অনুচ্চারিত মানে উচ্চারিত হবে না এবং উচ্চারণ ভাওয়েলের মতো হয়, তবে তার পূর্বে এন বসে। এখানে আমরা দেখলাম যেখানে এন বসার কথা সেখানে বসলো এ, এবং এখানে যখন তোমার ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে না কিন্তু সাউন্ডটা আসতেছে ভাওয়েলের মতো, বসার কথা কনসোনেন্ট, বাট আমরা সেখানে কি বসাবো, এন বসাবো। দেখো হি ইজ আ অনেস্ট ম্যান, এই যে অনেস্ট, এটা কি আমরা হনেস্ট বলি, আমরা কি হনেস্ট বলি, আমরা তো হনেস্ট বলি না, আমরা কি বলি, আমরা বলি অনেস্ট। মানে ও দিয়েই উচ্চারণটা শুরু হচ্ছে, কি দিয়ে, ও দিয়েই শুরু হচ্ছে। আমরা যেহেতু ফার্স্টেই আমরা শুরু করি কি দিয়ে, ও দিয়ে, এই যে ওটা দিয়ে শুরু করি, হনেস্ট না বলে অনেস্ট দিয়ে শুরু করি, তাহলে দেখো আমরা এখানে কি বসাই, এই জন্য আমরা বসাই এন। ওকে, এরপর দেখো উই ওয়েটেড ফর এন আওয়ার, আওয়ারকে আমরা হাওয়ার বলি না, কি বলি, আওয়ার বলি, এই জন্য আমরা কি বসাবো, এন বসাবো। নেক্সটে দেখো হি ইজ এন হেয়ার, হি ইজ এন হেয়ার টু দ্য প্রপার্টি, তাহলে এখানেও দেখো যতগুলো এরকম আসবে তুমি সেখানে এন, এ না বসায় কি বসাবা, এন বসাবা। আমাদের শুরু হচ্ছে এইচ দিয়ে, আমাদের শুরু হচ্ছে এইচ দিয়ে, বাট আমাদের এখানে এন বসবে, এ না বসে, এ না বসে কি বসবে,
অ্যান বলবে যদি উচ্চারণটা ভাওয়েল দিয়ে শুরু হয়, ঠিক আছে, মানে এইচটা যদি সাইলেন্ট থেকে যায়। আশা করি বুঝতে পারতেছো, কারণ তোমরা এগুলো তো অনেক পড়ছো, হিউজ পরিমাণে পড়াশোনা করছো। এরপর দেখো যে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল টাইটেল যখন আসবে, ভৌগোলিক নাম, তোমাদের এগুলো গাইডের মধ্যে অনেকগুলো রুলস পাবা, তোমাদেরকে আমি একবারে তুলে দিচ্ছি। দেখো, ভৌগোলিক নাম, পর্বতমালা, মহাসাগর, ট্রেন, নদী এবং পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে সর্বদা দা বসে। কি বসবে? সর্বদা দা বসবে। এটা একদম ফিক্সড করে নাও যে ভৌগোলিক নাম, পর্বতমালা, মহাসাগর, ট্রেন, নদী ও পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে সর্বদা কি বসবে? দা বসবে। যেমন দা পদ্মা, আমাদের কি আছে? দা পদ্মা আছে, তাহলে এই পদ্মার পূর্বে কি বসাবো? দা বসাবো। ওকে, এবার দেখো হি রিডস দা কুরআন ডেইলি। তুমি যখন পবিত্র ধর্মগ্রন্থের নাম বলবা, তখন তোমাকে তার আগে দা ইউজ করতে হবে, তাহলে দা কুরআন ডেইলি। তারপর দেখো ইউএসএ এর পূর্বে সর্বদা দা বসে। কেন ইউএসএ? ইউএসএ দেখো তো, এই ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলা হয়, তাই না? কতগুলো সমষ্টি। যখন তুমি এরকম কোনো সংক্ষিপ্ত নাম বলবা, বাট তার কোনো ভৌগোলিক পরিচয় রয়েছে, মানে আরো একটা দেশ বা কয়েকটা অঞ্চল মিলিয়ে একসাথে সেটা রয়েছে এবং তার ইতিহাস রয়েছে এরকম, তখন সেটার পূর্বে আমরা দা বসাবো। কি বসাবো? দা বসাবো। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওকে, এরপর দেখো যে প্রপার ইউজড অ্যাজ কমন। প্রপার ইউজড অ্যাজ কমন কিভাবে? সেটা যখন কোনো বিখ্যাত ব্যক্তির সাথে অন্য কারো তুলনা করা হয়, তখন যার সাথে তুলনা করা হচ্ছে তার পূর্বে এ এন বা দা বসে। কিভাবে সেটা? হি থিংস হি ইজ আ শেক্সপিয়ার। তুমি এই যে শেক্সপিয়ার বলতেছো, এটা তো প্রপার নাউন, তাই না? শেক্সপিয়ারটা তো প্রপার নাউন। আমরা এখন তোমাদের ফার্স্টে পড়া উচিত হচ্ছে পার্টস অফ স্পিচ। কি ভাইয়া? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, এটা তোমাদের ফার্স্টে পড়া উচিত। যারা যারা পড়ো নাই তারা আমার ফ্রি ক্লাস দিয়ে আছে, সেটা দেখে আসতে পারো, অথবা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, তারপর যদি তোমাদের প্রবলেম হয় জাস্ট কমেন্ট করবা, আমি দরকার হলে আরো একটা ক্লাস বানিয়ে তোমাদেরকে এর মধ্যে প্রোভাইড করে দেবো তোমাদের পরীক্ষার আগেই। দেখো, এই শেক্সপিয়ারটা হচ্ছে প্রপার নাউন, তাই না? এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে এই প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কেননা আমাদের যে নাউন রয়েছে 5 প্রকার, মেনলি হচ্ছে 2 কাইন্ডস, আর একদম টোটাল হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে জাস্ট কমন নাউন, কোন নাউন? কমন নাউন। কমন নাউনটা আর্টিকেল রিসিভ করতে পারে, বাকি যত নাউন রয়েছে এই নাউনগুলো আর্টিকেল রিসিভ করতে পারে না। বাট প্রপার নাউনটা দেখো তো, শেক্সপিয়ার প্রপার নাউন। কিন্তু যখন কারোর সাথে তুলনা করা হবে, বিখ্যাত কোনো ব্যক্তির সাথে তুলনা করা হবে, যাকে তুলনা করা হবে তার পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারবো, এবং এই নাউনটা সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে কমন নাউন। কি হয়ে যাবে ভাইয়া? সেটা হয়ে যাবে কমন নাউন। দেখো তো, হি থিংস হি ইজ আ শেক্সপিয়ার। সে মনে করে যে সে শেক্সপিয়ার, কিন্তু সে কি আসলে শেক্সপিয়ার? সে নিজেকে শেক্সপিয়ার মনে করে, মানে শেক্সপিয়ারের মতো সে। বা আমি যদি বলি, আমি যদি একটা বলি ছোট করে, একটু মিশাই নেই, আমি যদি বলি যে হি হি ইজ আ নজরুল, মানে ধরো এটা কাজী নজরুল, ঠিক আছে? হি ইজ আ নজরুল। এখন আমি যখন এটা বলবো, মানে কাজী নজরুল বুঝাচ্ছি, তুমি দেখো তো এই সেন্টেন্সটা দেখে কি মনে হচ্ছে না? এই যে নজরুল, এটা তো প্রপার নাউন, তাই না? এটা কি নাউন? এটা প্রপার নাউন। বাট যখন এই দেখো আর্টিকেল চলে আসছে না ভাই, এই যে একটা আর্টিকেল দেখা যাচ্ছে না ছোট করে, এই আর্টিকেল যেহেতু আসছে, এটা অলরেডি কমন নাউন হয়ে গেছে। এবং এই সেন্টেন্সটার মিনিংটা হচ্ছে এরকম যে তুমি নজরুলের মতো, এবং এটা অ্যাকচুয়াল সেন্টেন্সটা এরকম যে হি ইজ লাইক আ নজরুল, ঠিক আছে? এটা অ্যাকচুয়াল সেন্টেন্সটা হচ্ছে এরকম। তাহলে এইভাবে সেম ভাবে আসছে এটা আমাদের। ওকে, এরপরে দেখো যে নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। দেখো এই সেম ভাবে যখন আমাদেরকে বুঝাচ্ছে যে একটা তুলনা বুঝায় বা কম্পেয়ার বুঝাবে, তখন আমরা কি বসাবো? তখন আমরা এখানে দা বসাই দিব। ওকে, এরপর আমরা চলে যাই নেক্সট স্লাইডে। দেখো, নেক্সট স্লাইডে তোমার হচ্ছে অমিশন রুলস, মানে কোথায় কোথায় এই যে আমাদের ক্লোজটা বসবে না, কি সরি ক্লোজ বসবে, মানে কোথায় কোথায় আমাদের আর্টিকেল বসবে না। আমরা এ এন দাদাও ইউজ করি, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানে সবার ভুল হয় কোথায় আমরা এই ক্লোজটা, এই যে ক্লোজটা দিব সেটা আমরা বুঝতে পারি না, এই জন্য আমরা কিন্তু আর্টিকেলের মার্কস কম পেয়ে যাই, তাই না? এবং তোমাদের এটা বুঝতে হবে, নাহলে তুমি এখানেও মার্কস কম পাবো পরীক্ষার খাতাতেও, ঠিক আছে? তো দেখো, অমিশন অফ আর্টিকেল, দেখো সাধারণত ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি কি ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন? রোগবালাই, খেলার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, ক্লোজ বসে। তাহলে দেখো কি কি বললাম? ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, রোগবালাই এবং খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না। তুমি যেমন এখানে দেখো ম্যাটেরিয়াল নাউন আছে গোল্ড, গোল্ডের পূর্বে তুমি আর্টিকেল বসাতে পারবে না যদি নির্দিষ্টকে না বুঝায়। কখন নির্দিষ্টকে বুঝাবে? আমরা যদি বলি যে দ্য গোল্ড অফ দুবাই, দ্য গোল্ড অফ দুবাই, দ্য গোল্ড অফ দুবাই, আমরা যখন এরকম ভাবে বলবো, তখন দেখো আমাদের গোল্ডের আগে দা বসতেছে। বাট যদি শুধু এরকম আসে যে গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, তখন আমাদের এই গোল্ডের পূর্বে আমরা কি আর্টিকেল বসাতে পারবো না। এরপর দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন? এটা
অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমাদের কি বসে না, আর্টিকেল বসে না। হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ, এখানে এ অথবা এন অথবা দা হবে না, ঠিক আছে? যার কারণে এখানে আমাদের কি হবে, হি প্লেজ ক্রিকেট। তাহলে কি কি বললাম, যে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, রোগবালাই এবং খেলার নামের পূর্বে আমাদের কি বসে, ক্লোজ বসে, মানে আর্টিকেল বসে না। আরেকটা হচ্ছে এক্সেপশনাল কেসেস, এটা কি এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে অফ থাকে, তার পূর্বে দা বসাতে হয়। যেমন দ্য অনেস্টি অফ হজরত, দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর, মানে যদি নির্দিষ্ট করে একদম বোঝায়, কি বসাবে, একদম নির্দিষ্ট করে বোঝাবে, এবং তুমি সেটা বুঝতে পারবা যে এই নাউনটার পূর্বে আমাদের কি থাকবে, যে অফ থাকবে। নাউনটার পূর্বে আমাদের কি আসবে, অফ আসবে। নাউনটার পূর্বে আমাদের অফ চলে আসবে। দ্য অনেস্টি অফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেস্টি, সততা, একদম নির্দিষ্ট করে বুঝাচ্ছি না। এটা তুমি সেন্টেন্সের মিনিং পড়েও বুঝতে পারো। যদি মিনিং পড়ে না বুঝো বাই এনি চান্স, যে ভাই আমি ইংরেজির মিনিং জানি না, তাহলে তোমাকে দেখতে হবে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আছে, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আছে, এই নাউনের পূর্বে আমাদের কি আসবে, আমাদের ছোট করে একটা অফ আসবে। কি আসবে, ছোট করে একটা অফ চলে আসবে। যখন এই অফটা চলে আসবে তখন তোমাকে কি বসাইতে হবে, এখানে দা বসাইতে হবে। কি বসাইতে হবে, দা বসাইতে হবে। এই দেখো অনেস্টি অফ আছে, তারপর গোল্ড অফ আছে। তাহলে যখন এরকম অফ চলে আসবে আমরা চোখ অফ করেই কি বসাবো, দা বসাবো। এখানে আর ক্রস বসানো যাবে না। এখানে আবার ভুল করিও না যে ভাই এখানেও তো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, এখানেও ম্যাটেরিয়াল নাউন আছে, তাহলে আমরা এখানে ক্রস বসে দেই। এই কাজটা করা যাবে না। যখন তোমার ডিরেক্ট চলে আসবে যে গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তখন আমরা ক্রস বসে দিব। বা যখন নির্দিষ্ট করে বুঝাবে তখন আমাদেরকে দা বসে দেবে, তখন ভাই আর ক্রস বসানো যাবে না, যাবে না, যাবে না। ওকে, তাহলে এখন দেখো যে এখন আমরা একটু বোর্ডের কোশ্চেন গুলো দেখি যে কিরকম ভাবে আসে বোর্ডে। তোমার তো প্যাসেজ আসবে তাই না, প্যাসেজ চলে আসবে। তাহলে দেখো যে বাংলাদেশ ইজ আ ড্যাশ ল্যান্ড অফ রিভার্স, এখানে আমরা কি বসাবো, এ বসাবো। যে বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। তুমি যদি বাংলাও বুঝো ভাই তবু তুমি আর্টিকেল করতে পারবা, ভুল হবে না। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এরপরে দেখো আমরা যেটা পড়ে আসছি যে পদ্মা ইজ আ ফেমাস রিভার। এখন এই পদ্মা, দা পদ্মা কি হয়ে যায়, দা পদ্মা প্রপার নাউন, কিন্তু তা আমাদের দা বসে, কারণ আমাদেরকে একদম নির্দিষ্ট করে বুঝাইতে হচ্ছে। এই জন্য আমরা এখানে কি বসাবো, দা বসাবো। দা পদ্মা ইজ আ ফেমাস রিভার, ইট ইজ ড্যাশ অ্যাসেট ফর আস। এই যে অ্যাসেট, এটা কি দ্বারা শুরু হচ্ছে, ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, যার কারণে আমাদেরকে কি বসাইতে হবে, আমাদের এখানে এন বসাইতে হবে। বোঝা গেছে? দেখো সাধারণ গণনার যোগ্য, ফার্স্টেরটা বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার, সাধারণ গণনার যোগ্য, এই জন্য আমরা এ বসাইলাম। এরপরে দেখো দা পদ্মা ইজ এ ফেমাস রিভার, নির্দিষ্ট নদীর নাম, এই জন্য আমরা কি বসাইলাম, দা বসাইলাম। তারপর দেখো ভাওয়েল শব্দ অ্যাসেট, যা বলছি মিলে গেছে। এরপর দেখো কুমিল্লা বোর্ডে আমাদের কি আসছিল, যে হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ বাট দা বিহেভস লাইক ড্যাশ ফুল। আমরা ওকে ঠিক আছে। এখন যখন এই যে এরকম এম এ, এম বি বি এস, বি এ, এরকম যখন আসে, এগুলোতে আমাদের প্রবলেমটা হয় কি ভাইয়া, যে আমরা এখানে কি বসাবো, এ বসাবো নাকি এন বসাবো। এখানে আমরা এম এর জায়গায় এন বসেছি, তোমাদেরকে সলিউশন দিয়ে আসছে, ভাইয়া আপনিও সলিউশন দেখছেন, আপনি করে দিচ্ছেন, কিন্তু আসলে কি হবে সব সময়, তাই না? তো দেখো যখন তুমি যে এম এটা বলছো, দেখো তো ভাই এখানে কি দিয়ে শুরু করতেছো, এম এ, বাংলায় শুরু করলা এম এ, তাহলে এই এমটা উচ্চারণ করার আগে তোমার কি আসতেছে ভাই, এ আসতেছে না? দেখো তো এম এ মানে ফার্স্ট একটা কি আসতেছে, এ আসতেছে, ভাওয়েলের মতো সাউন্ড আসতেছে। যখন তোমার কনসোনেন্ট থাকবে বাট তোমার ভাওয়েলের মতো সাউন্ড আসবে, তখন তুমি চোখ অফ করে এন বসাই দিবা। ওকে, চোখ অফ করে এন বসাই দিবা। তাহলে সেম ভাবে দেখো যে বি এ, বি এ, বি এ, এই বি উচ্চারণ করতে কি তোমার অন্য কোনো উচ্চারণ আসতেছে, অন্য কোনো উচ্চারণ আসতেছে না, বি বি থাকতেছে। তাহলে কি এখানে অন্য আর কিছু নাই, তাহলে তুমি এখানে কি বসাই দিবা, সরি এখানে এম এ, হ্যাঁ তাহলে এখানে তুমি কি বসাচ্ছ, এখানে এন বসাচ্ছ। যখন এখানে এ কোনো ভাওয়েলের সাউন্ডের উচ্চারণ নাই, তখন তুমি এখানে কি বসাইতে হবে, এ বসাইতে হবে। বোঝা গেছে? তাহলে এখানে আমি কি বসাবো, এন বসাইলাম। বাট হি বিহেভস লাইক এ ফুল, এটা তুমি সেন্টেন্সের সাথে সবাই পরিচিত। দেখো এম এ উচ্চারণের প্রথমে এ, এই যে এ ভাওয়েল আসে, আর এটা কি ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্ট চলে আসে, এজন্য আমরা কি বসাই, এখানে এ বসাই। বোঝা গেছে? আশা করি যে বুঝতে পারছো। এই হলো তোমাদের আর্টিকেল। আর্টিকেল নিয়ে যদি এরপর তোমাদের প্রবলেম থাকে যে ভাই বুঝতেছি না, আমাদেরকে আরেকটু বুঝাই দেন, একটু ডিপলি বুঝাই দেন, বা একটু লং ডিউরেশনের ক্লাস দেন, যাতে রুলস গুলো আরো ক্লিয়ার হতে পারি, এবং একটু সাথে প্র্যাকটিস। তোমাদের যদি এরকম মনে হয় জাস্ট একটা কমেন্টে কমেন্ট করবো, আমি আছি এখানে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত, একদম পরীক্ষার পরেও আছি, কোনো প্রবলেম নাই। এরপরে দেখো, এরপর আমরা চলে যাই প্রিপোজিশন। প্রিপোজিশনে যখন যাব, প্রিপোজিশনে আমাদের কয়েকটা জিনিস আছে। যে প্রিপোজিশনে আমরা পড়ি একটা হচ্ছে রুলস দিয়ে, তাই না? রুলস দিয়ে তোমরা হয়তো বা এক দুইটা কমন পাবা, আমি ধরলাম দুইটা কমন পাবা। বাট আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি ভাইয়া? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে লিখে দিইনি আমি যদিও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।
তুমি যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যাবা ভাইয়া, তখন তোমাকে হুবহু মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে? হুবহু মুখস্থ রাখতে হবে। এবং এই অ্যাপ্রোপ্রিয়েট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তোমার যদি মুখস্থ রাখতে প্রবলেম হয় যে ভাই আমি এতগুলো পড়তে পারতেছি না, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো পড়বো, তাহলে জাস্ট একটু কমেন্ট করো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828052, এই নাম্বারে নক করো, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। প্রবলেম নাই, কোনো প্যারা খাওয়ার কিছু নাই। তাহলে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা রয়েছে ইম্পর্টেন্ট গুলো তোমরা যদি চাও এখানে নক করতে পারো, অথবা যে কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ফ্রি গ্রুপ, সেখানেও তোমরা অ্যাড হয়ে নিতে পারো, কোনো রকমের সমস্যা নাই। তাহলে আরেকটা হচ্ছে রুলস দিয়ে, তাই না? এটা আমরা তাহলে একটু দেখে নেই, হালকা পাতলা ঝাপসার উপরে হালকা একটু দেখে নেই। দেখো, টাইম প্রিপোজিশন, নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা অ্যাড বসাই, নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা অ্যাড বসাই, দিনের পূর্বে কি বসাই? অন বসাই, মাস বা বছরের পূর্বে আমরা ইন বসাই। কি কি বললাম? নির্দিষ্ট সময়, আমরা হালকা একটু লিখে দেই, হ্যাঁ, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। আরেকটা কি আছে? দিনের নাম, নির্দিষ্ট সময়। আরেকটা আছে দিনের নাম, দিনের নাম। আরেকটা কি আছে? মাস বা বছরের নাম, মাস বা বছর, মাস বা বছর। তাহলে দেখো তো, যে এই তিনটা যে কথা বললাম, এই তিনটা নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসবে ভাইয়া? নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা বসাবো অ্যাট। তারপর দিনের নামের পূর্বে কি বসবে? অন। আরেকটা হচ্ছে কি? মাস বা বছর, এখানে আমরা কি বসাবো? এখানে বসাবো ইন। তাহলে দেখো যে তিনটা জিনিস, নির্দিষ্ট সময় অ্যাট বসবে, দিনের নাম অন বসবে, একটা হচ্ছে মাস বা বছর, এখানে বসবে আমাদের ইন। ওকে, তাহলে দেখো যে আই উইল গো দেয়ার ড্যাশ 5 PM, এই যে সময় বোঝাচ্ছে না, এটা সময়, টাইম। যেহেতু টাইম বোঝাচ্ছে আমরা কি বসাবো? আমরা অ্যাড বসাবো। বোঝা গেছে? টাইম বুঝালেই আমরা চোখটা বন্ধ করে অ্যাড বসাই দিব। এরপর দেখো তো, হি উইল কাম অন মানডে, দেখো তো এটা কি বুঝাইছে? এটা কি দিনের নাম বুঝাইছে না? দিন। যেহেতু দিন বুঝাইছে, আমরা চোখ বন্ধ করে অন বসাই দিব। এটা দ্য স্কুল উইল রিপেন ইন জুলাই, জুলাইটা কি? মাস বা বছর না? মাস বা বছর, তার মানে কি বসাবো? ইন বসাবো। কি বসাবো ভাইয়া? ইন বসাবো। বুঝা গেছে? আবার সেম ভাবে এদিকে দেখো, ইন এবং ইনটু, ইন এবং ইনটু নিয়ে তোমাদের যে রকমের প্যারা হয় এটা আমি বলে বুঝাতে পারবো না। যত স্টুডেন্ট আমরা অফলাইনেও পড়াই, তাদেরকে ইন এবং ইনটু নিয়ে প্রচুর পরিমাণে প্যারা খাও তোমরা, যে ভাই ইন কখন বসে, ইনটু কখন বসে, যে তোমরা এই দুইটা পার্থক্য আলাদা করতে পারো না। তো দেখো, আগে থেকে ভিতরে অবশ্যই বুঝালে ইন, মানে তোমার যদি এরকম বুঝায় যে মাঝে একদম বা ভিতরে, মাঝে বলবো না, একদম ভিতরে বুঝাচ্ছে, তাহলে তুমি এখানে চোখ অফ করে ইন বসাই দিতে পারো, কোনো প্যারা নাই। হ্যাঁ, যদি একদম ভিতরে বুঝায় আগে থেকেই, ঠিক আছে, আগে থেকেই কথাটা তোমাকে বুঝতে হবে, যে আগে থেকেই যদি ভিতরে বুঝায় তাহলে তোমার এখানে ইন হচ্ছে, এখানে প্যারা খাওয়ার কিছু নাই। বাট কিন্তু বাইরে থেকে গতিশীল, মানে ধরো এই বাহির থেকে এখানে ভিতরে যাচ্ছে, বাহির থেকে ভিতরে যাচ্ছে, কই থেকে? বাহির থেকে ভিতরে যাচ্ছে, বাহির থেকে ভিতরে যাচ্ছে, তাহলে তোমাকে এখানে কি বসাইতে হবে? মানে ইনটু বসাইতে হবে, অর্থাৎ গতিশীল। কি এটা? গতিশীল। কি এটা? গতিশীল। তাহলে ইনের ক্ষেত্রে গতিশীল হবে না, ইন হচ্ছে স্থির, আগে থেকে ভিতরে বুঝাবে। বা যদি বাহির থেকে গতিশীল, কি বাহির থেকে গতিশীল অবস্থায় ভিতরে কিছু প্রবেশ করে, তখন আমাদের কি বসাবো? ইনটু বসাবো। বুঝা গেছে কি? তুমি বুঝছো কি? মনোযোগ আছে না ঘুমাই গেছো সেটা বলো। টায়ার্ড লাগতেছে নাকি? টায়ার্ড লাগানো যাবে না। ওকে, তো দেখো যে দ্য টিচার ইজ ড্যাশ দ্য ক্লাসরুম, এখানে দেখো তো দ্য টিচার ইন দ্য ক্লাসরুম, টিচার তো ক্লাসরুমেই ছিল, তাই না? স্থির। যেমন আমি কি, আমি এখন স্টুডিওতে আছি, তোমাদের ক্লাস হচ্ছে, আমি তো তার মানে এখানে আগে থেকে স্টুডিওতে আছি। এই কারণে কি, আমাকে যদি তুমি বুঝাতে চাও এখানে ইন বুঝাইতে হবে, ইন বসাইতে হবে। বাট এরকম যে হয়, দ্য টিচার ইন্টার্ড, দ্য টিচার ইন্টার্ড ড্যাশ দ্য রুম, এটা যদি বুঝাও মানে কি টিচার বাইরে থেকে রুমে প্রবেশ করতেছে, অর্থাৎ কি গতিশীল, স্থির তো থাকতেছে না। এই জন্য আমাদের এখানে কি বসাইতে হবে? আমাদের এখানে ইনটু বসাইতে হবে। কি বসাইতে হবে? ইনটু বসাইতে হবে। তাহলে যদি স্থির থাকে, স্থিরের ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। আর যদি গতিশীল হয়, যে বাহির থেকে ভিতরের দিকে কিছু আসতেছে, তখন আমরা কি ইউজ করব? ইনটু ইউজ করব। বুঝা গেছে কি? বুঝতে পারছো নাকি? বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে না পারলে ভাই বলো, তুমি বলো যে ইন কখন বসবে এবং ইনটু কখন বসবে, নিচে এখন কমেন্ট করো যে ইন এবং ইনটু কখন কখন বসবে। এরপরে দেখো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা তোমাদের যেটা বললাম, যে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কখন মুখস্থ করতে বা কিভাবে মুখস্থ করতে, যদি আজান হচ্ছে তবু আমি পড়াচ্ছি। হ্যাঁ, তো দেখো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন তোমরা পড়বা, তোমাদেরকে এইভাবে মুখস্থ করতে হবে। কিরকম ভাবে? যেমন দেখো, এই যে ডাই দিয়ে দেওয়া আছে, ডাই হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে তোমাদের কতগুলো দেওয়া আছে। ডাই অফ, রোগে মারা যাওয়া, যেমন ক্যান্সার, কলেরা। ডাই বাই, দুর্ঘটনা বা বিষপানে মারা যাওয়া। ডাই ফর, দেশের জন্য বা মহৎ কাজের জন্য জীবন দেওয়া। ডাই ফ্রম, অতিরিক্ত খাওয়া বা পরিশ্রমের কারণে মারা যাওয়া। জাস্ট প্রিপোজিশনটা চেঞ্জ হচ্ছে, যে এখানে অফ, এখানে বাই, এখানে ফর, এখানে হচ্ছে ফ্রম।
দেখো তো এই প্রিপজিশন চারটা চেঞ্জ হতে পুরো মিনিংটা ভাইয়া চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে? পুরা মিনিংটাই চেঞ্জ হয়ে গেছে। যেমন দেখো হি ডাইড, ধরো এই অফটা দেয়া নাই, জাস্ট দেয়া আছে কি ক্যান্সার, হি ডাইড ড্যাশ ক্যান্সার। এখন তার মানে কি রোগে মারা গেছে। আমরা দেখো তো কি বলছি, এই যে যদি রোগে মারা যায়, রোগে মারা গেলে কি বসে? অফ বসে। কি বসে? রোগে মারা গেলে আমরা কি বসাই? রোগে মারা গেলে আমরা অফ বসাই। তাহলে এখানে আমরা কি বসাবো? অফ বসালাম। এরপর দেখো হি ডাইড ড্যাশ পয়জন অথবা অ্যাক্সিডেন্ট, হি ডাইড পয়জন অথবা অ্যাক্সিডেন্ট মানে কি এই যে পয়জন অথবা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বিষ পানে, দুর্ঘটনা বা বিষ পানে যদি মারা যায় আমরা কি বসাই? বাই বসাই। কি বসাই? বাই বসাই। দ্য মার্টিয়ার্স ডাইড ড্যাশ দ্য কান্ট্রি। এখন কোনো মহৎ কাজ, মহৎ কাজ বা দেশের জন্য, মহৎ কাজ বা দেশের জন্য যদি কেউ জীবন দেয়, মারা যায়, সেটাকে আমরা শহীদ বলি না? তার মানে এই যে দেশের জন্য মহৎ কাজ যদি কেউ মারা যায়, সেখানে কি বসাবো? ফর বসাবো। ওকে। এরপর দেখো হি ডাইড ড্যাশ ওভার ইটিং, অতিরিক্ত খাওয়া বা পরিশ্রম, অতিরিক্ত খাওয়া অথবা পরিশ্রমের কারণে যদি কেউ মারা যায়, তাহলে আমরা কি বসাবো? ফ্রম বসাবো। তো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ভাইয়া। ঠিক আছে, যে তোমার এই যে এরকম ওয়ার্ড থাকবে এবং এটা প্রচুর পরিমাণে পড়তে হয়। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আগে পড়ো নাই, এই একদিনে ফুল মার্কস পাওয়ার জন্য পড়ে মাথা নষ্ট করিও না। তোমার মানে হিউজ পরিমাণ, মানে হিউজ, অনেক অনেক শব্দ দেয়া রয়েছে, অনেক শব্দ দেয়া রয়েছে। এগুলো তুমি একটাতে জীবনেও পড়ে শেষ করতে পারবে না, জীবনেও কভার করতে পারবে না। তুমি যে আমাকেও বলো যে ভাইয়া আপনি তো আগে পড়েননি, আপনি এখন একটু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা আমাদেরকে মুখস্থ করে শোনান, এটা পসিবল না। বা মুখস্থ বলেন কিছু, তাও পসিবল হবে না। কিছু কিছু পারবো, সরি, কিছু কিছু পারা যাবে, বাট সম্পূর্ণ যে তোমাদের পরীক্ষার্থীদের মতো এ টু জেড পড়া পসিবল হবে না। বাট যারা আগে থেকে পড়েছো, যারা আগে থেকে পড়েছো, যে ভাই আমি আগে থেকে পড়েছি, তাহলে তারা আরেকটা পুরা মানে আরেকবার পুরাটা রিভিশন দিতে পারো, তোমাদের প্যারা নাই, যেহেতু আগে থেকে পড়ছো, জাস্ট একটু করে চোখ বুলায় যাও। ওকে। এরপরে দেখো, এরপরে আমাদের আরো এখানে কি দেখতে পারবো? এরপর দেখো গ্রুপ এ, এ দিয়ে আমরা কিছু দেখি। ওকে, আমরা এ দিয়ে কিছু দেখি, খালি তো ডি দিয়ে দেখলে হবে না। হ্যাঙ্কার্স আফটার, হ্যাঙ্কার্স আফটার মানে কি? লালায়িত হওয়া। কি ভাইয়া? হ্যাঙ্কার্স আফটার মানে হচ্ছে লালায়িত হওয়া। ডু নট হ্যাঙ্কার আফটার মানি, মানে টাকার জন্য বেশি পাগল হইও না, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো যে হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে লালায়িত হওয়া। ব্লাইন্ড টু মানে হচ্ছে দোষে অন্ধ। কি? ব্লাইন্ড টু মানে হচ্ছে দোষে অন্ধ। হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফলস। ওকে। এরপর হচ্ছে প্রিভেন্ট ফ্রম, বিরত রাখা, এটা তোমাদের মুখস্থই থাকে সবার, যে প্রিভেন্ট ফ্রম কি থাকে? প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, এটা তোমাদের সবার ম্যাক্সিমাম মুখস্থ থাকে। হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, সে আমাকে বিরত রাখলো ওখানে যাওয়া থেকে। ওকে। এবার দেখো গ্রুপ বি, বোর্ডের প্রিয় শব্দগুলো, বোর্ডের কিছু প্রিয় শব্দ আছে। হ্যাঁ, এই শব্দগুলো তোমাদের অনেকবার রিপিট হয়েছে ভাই, তুমি মানে বোর্ডে প্র্যাকটিস করতে থাকো, তুমি দেখতে পারবা। যেমন অ্যাবস্টেন ফ্রম, স্যাটিসফাইড উইথ, কনফার্ম টু, এগুলো তোমাদের, এগুলো এগুলো তোমাদের অনেকবার, মানে অনেক বলতে অনেকবার রিপিট আসছে। মানে অ্যাবস্টেন ফ্রম মানে কি? দূরে থাকে। এই যে অ্যাবস্টেন ফ্রম দূরে থাকা, একটা হচ্ছে প্রিভেন্ট ফ্রম, প্রায় সেম জিনিস, কাছাকাছি। হ্যাঁ, অ্যাবস্টেন ফ্রম মানে অ্যাবসেন্ট থেকে অ্যাবস্টেন ফ্রম দূরে থাকা। অ্যাবস্টেন ফ্রম স্মোকিং। তারপর স্যাটিসফাইড উইথ, আই এম স্যাটিসফাইড উইথ ইউ। ওকে। এরপর হচ্ছে কনফার্ম টু, নিয়ম মেনে চলা, উই মাস্ট কনফার্ম টু রুলস। ওকে, তাহলে দেখো এখানে হয়ে গেল। এরপরে এরপর আমরা চলে যাব কোথায়? এরপর চলে যাবো আমরা প্রিপজিশনে। কিসে যাবো? প্রিপজিশন। বোর্ডে কিরকম আসে? বোর্ডে দেখো তো, রাজশাহী বোর্ডে আমরা একটু দেখি, আর গুড স্টুডেন্ট ইজ ফন্ড অফ, ফন্ডের সাথে কি বসে? ফন্ডের সাথে অফ বসে। এই দেখো ফন্ড অফ মানে প্রিয়। কি? ফন্ড অফ মানেই হচ্ছে প্রিয়। তারপরে ইনডিফারেন্ট টু, উদাসীন, ইনডিফারেন্ট টু উদাসীন। এরপর হচ্ছে লিসেন টু, মনোযোগ দেওয়া। খুব কি কঠিন আসে? খুব কঠিন আসলে আহামরি কঠিন আসে না। এরপর দেখো যশোর বোর্ড, যশোর বোর্ডে একটু হার্ড আসে, কিন্তু তোমাদের তো এবার অভিন্ন প্রশ্ন করছো, যে ডিপ্রাইভড অফ, এটা কি? বঞ্চিত। রান আফটার, পিছে ছোটা। কি? ডিপ্রাইভড অফ, বঞ্চিত। রান আফটার মানে হচ্ছে পিছে ছোটা। কি কি বললাম? ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত, রান আফটার মানে পিছে ছোটা। তোমাদের এরকম আসে, হি ওয়াজ ডিপ্রাইভড অফ, এই যে ডিপ্রাইভড অফ, এটা একসাথে আসবে, হিজ রাইটস বাট হি ডিড নট রান আফটার মানি। তাহলে কি? যে রান আফটার, রান আফটার, এটা একসাথে চলে আসবে। এরকম তোমাদের বোর্ডে আসে, মানে বোর্ডে যে তোমাদের আহামরি কঠিন আসবে এরকম ধরে নেওয়ার কিছু নাই, তোমাদের ইজির মধ্যে আসবে। তোমার প্র্যাকটিস করানোর জন্য তোমাদের কাছে কঠিন মনে হয়, অনেক হার্ড মনে হয়। ওকে। এরপরে দেখো, এরপর আমরা নেক্সট চলে যাই। নেক্সট আমাদের কি দেয়া আছে? স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। কি কি আছে? স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। এই টপিকটা থেকে তোমাদের মার্কস তোলা অনেকটা ইজি। কি? অনেক ইজি। মার্কস তোলা অনেক ইজি। কেন বললাম? এখানে তোমরা ফুল মার্কস পাইতে পারো, ফুল মার্কস পাওয়ার পসিবিলিটি এখানে আছে। কিভাবে পাবা?
কিভাবে ফুল মার্কস পাবা? যখন তুমি ফুল মার্কস পাইতে চাবা, দেখো কিছু কিছু তোমাকে ইম্পর্টেন্ট রুলস আমি দেখাই দেই, এগুলো তোমার মাস্ট বি জানতে হবে। কি করতে হবে? মাস্ট বি জানতে হবে। ফার্স্ট হচ্ছে উড রেদার। উড রেদার মানে কি? উড রেদার মানে হচ্ছে বরং ভালো। উড রেদার মানে কি? উড রেদার মানে হচ্ছে বরং ভালো, মানে দুটি কাজের মধ্যে একটিকে বেশি গুরুত্ব দিয়ে এটি বসে। বাক্যের মাঝখানে সাধারণত দেন থাকে। কি থাকবে এখানে? বাক্যের মাঝে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে দেন। কি থাকবে? বাক্যের মাঝে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে দেন। এটা সেন্টেন্সে তোমার প্রশ্নে দেয়া থাকবে। এটা এরকম যে শূন্যস্থানের পর ভার্ব ওয়ান থাকবে এবং বাক্যে একটি দেন থাকবে। শূন্যস্থানের পরে ভার্ব ওয়ান থাকবে, শূন্যস্থানের পরে কি থাকবে? ভার্ব ওয়ান থাকবে এবং বাক্যে একটি দেন থাকবে। যেমন আই উড রাদার ডাই। কি এই যে ডাই দেওয়া আছে, এটা কি ভি ওয়ান। সেন্টেন্সটা তোমাদেরকে লিখে দেখাই দেই। আই উড রাদার ডাই দেন বেগ। দেখো তো এখানে এই যে উড রেদার, আমাদের যে উড রেদার রয়েছে, এই উড রেদারের পরে দেখো তো এই যে ডাইটা ভি ওয়ান আছে না? এটা কি? এটা ভি ওয়ান আছে। এবং দেখো এখানে দেন, এটা কিন্তু তোমার প্রশ্নে দেয়া থাকবে। তাহলে কি দেন, এটা তোমাদের দেয়া আছে। তাহলে এই যে উড রেদার তুমি কখন বসাবা? যখন দেখবে যে দুইটি কাজের মধ্যে কি বুঝাবে? তুলনা বুঝাবে। কি বুঝাবে ভাইয়া? তুলনা বুঝাবে। এবং এই তুলনার ক্ষেত্রে কিন্তু আমাদের এই দেন নিয়ে আসা হয়। ওকে। এবং দেখো এখানে যখন ভি ওয়ান থাকবে, তখন আমরা এই যে উড রেদার বসাই দিব। এর মানে কি আসে? এর মানে আসে বরং ভালো। কি আসে? বরং ভালো। বরং ভালো। ওকে, তাহলে বোঝা গেছে যখন বরং ভালো অর্থ ইউজ করা বোঝাবে, তখন আমাদের কি বসাইতে হয়? উড রেদার বসাইতে হয়। এবং দুটি কাজের তুলনা বোঝাবে এবং বাক্যের মাঝে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে দেন থাকবে। কি থাকবে? দেন থাকবে। এরপরে দেখো হ্যাড বেটার। উড রেদার হ্যাড বেটার, এটার মানে হচ্ছে উচিত অথবা বরং ভালো। এটাও কাছাকাছি বা একই রকম মিনিং দেয়। কোনো কাজ করার জোর উপদেশ বা বাধ্য বাধকতা। কি? বাধ্য বাধকতা। জোর উপদেশ বা বাধ্য বাধকতা বুঝাতে এটি বসে। এটি সাধারণত শুডের কাজ করে। কিসের কাজ করে? শুড। মানে এই হ্যাডবেটার কাজ করে কিসের মতো? হ্যাডবেটার কাজ করে শুডের মতো। কিসের মতো? শুডের মতো কাজ করে। সেটা কিরকম কাজ করে? আমরা দেখি যে শর্টকাট হ্যাক, বাক্যে কোনো দেন থাকবে না, শুধু উপদেশ বুঝাবে। তাহলে দেখো দুইটা জিনিস পার্থক্য তুমি কিভাবে বের করতে পারবা। এখানে যখন উড রেদার বসাবা, এখানে তোমাকে মাস্ট বি দেন থাকতে হবে। কি থাকবে? দেন থাকবে। যখন হ্যাড বেটার বসাবা, এখানে কোনো দেন থাকবে না। এখানে কোনো দেন থাকবে না। কি থাকবে না? এখানে কোনো দেন থাকবে না। বুঝা গেছে কি? তাহলে দেখো হ্যাড বেটার উচিত অথবা বরং ভালো, মানে কোনো উপদেশ দিবা, যে জোর উপদেশ, এই যে জোর উপদেশ অথবা বাধ্য বাধকতা বুঝাতে এটি সাধারণত শুডের কাজ করে। কিসের কাজ করে? শুডের কাজ করে। তাহলে দেখো ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার কি? তোমার উচিত এই জায়গাটা ছেড়ে যাওয়া, বা তোমার জন্য ভালো হবে এই জায়গাটা ছেড়ে যাওয়া। মানে কি? তুমি একটু উপদেশ দিচ্ছ বা তুমি বাধ্য বাধকতা বুঝাচ্ছ, শুডের মতো মিনিং দিচ্ছ। এটার মিনিং কিসের মতো দিবে ভাইয়া? এটা মিনিং দিবে শুডের মতো। কিসের মতো? শুডের মতো। তাহলে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, ইউ শুড লিভ দ্য প্লেস, কোনো কি পার্থক্য হচ্ছে? তোমার উচিত জায়গাটা ছেড়ে যাওয়া, বা ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার উচিত জায়গাটা ছেড়ে যাওয়া, একই রকম মিনিং দিচ্ছে। মাঝে কোনো কি নাই, মাঝে আমাদের কোনো দেন নাই, এখানে কোনো রকমের দেন নাই। তাহলে এখানে আমরা কি বসাবো? হ্যাড বেটার বসাবো। এই দুইটা থেকে তোমরা 2 মার্কস পেয়ে গেলা। হ্যাঁ, দেখো কি সহজ, তোমরা এগুলোই পারো না, এত ইজি জিনিস। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে হচ্ছে লেট অ্যালোন। কি? লেট অ্যালোন এবং হচ্ছে অ্যাজ ইফ। লেট অ্যালোন এবং অ্যাজ ইফ। লেট অ্যালোন মানে কি? যে ভাবাই যায় না বা দূরের কথা। মানে হচ্ছে তুমি সারা বছর পড়োই নাই, আবার তুমি 3 ঘন্টার ক্লাস করবে, এটা ভাবা যায়? এরকম বলি না যে সারা বছর পড়াই আমরা প্লাস পাবে আবার পাস করবে, এরকম আমরা বলি। নর্মালি এগুলো ইউজ করি যে সারা বছর পড়ো নাই, আবার তুমি বিসিএস ক্যাডার হবা, মানে তুমি একটাই করো নাই, তুমি আরেকটা হবা, মানে একটা ভাবাই যাচ্ছে না, অকল্পনীয়। যখন এরকম আসবে, তখন আমাদের কি ইউজ করতে হয়? আমাদেরকে লেট অ্যালোন ইউজ করতে, মানে ভাবাই যায় না বা দূরের কথা। কোনো সহজ কাজ করতে না পারলে তার চেয়েও কঠিন কাজ করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। বাক্যের শুরুতে নেতিবাচক কথা থাকে। যেটা বললাম যে তুমি তো সারা বছর বড় নাই, এটার চেয়ে কঠিন হচ্ছে কি? এটার চেয়ে কঠিন হচ্ছে এক্সাম দেওয়া। কিন্তু তোমাদের কাছে উল্টা, এক্সাম দেওয়া হচ্ছে সহজ, সারা বছর পড়াশোনা করা হচ্ছে কঠিন। আমি কি ভুল বলছি? আশা করি ভুল বলি নাই। তাহলে দেখো, হি ক্যান নট পাস দ্য এক্সাম লেট অ্যালোন গেট এ প্লাস। হি ক্যান নট পাস দ্য এক্সাম, মানুষের পরীক্ষায় পাশই করতে পারে না, আবার প্লাস পাবে? এটা কি ভাবা যায়? ধরো তোমাদের কোনো ফ্রেন্ড পরীক্ষায় পাশই করতে পারে না, সে পাবে প্লাস। বা ধরো কেউ বাইসাইকেল চালাতে পারে না, সে কি বাইক চালাতে পারবে? অসম্ভব ব্যাপার না? এরকম অসম্ভব ব্যাপারের ক্ষেত্রে আমরা কি আনবো? আমরা লেট অ্যালোন আনবো।
এবং এখানে তোমাদের দুইটা কাজের কথা উল্লেখ থাকবে, বা দুইটা রেজাল্ট বা অথবা দুইটা ফলাফলের কথা উল্লেখ থাকবে। কিরকম? এই যে হি ক্যান নট পাস দ্য এক্সাম, একটা হচ্ছে যে এক্সামে পাস করতে পারে না, আর এটা কি লেট অ্যালোন গেট এ প্লাস, আরেকটা হচ্ছে প্লাস পাওয়া, মানে দুইটা এখানে কিন্তু ক্লোজ আসতেছে এবং দুইটা কাজের কথা মধ্যে উল্লেখ আছে, মানে দুইটা তুমি জিনিস পাওয়ার কথা বলতেছো। আবার দেখো শি ক্যান নট বাই এ বাইসাইকেল লেট অ্যালোন এ কার, মানে সে বাইসাইকেল কিনতে পারে না, কার কিনবে কিভাবে, তত টাকাই নাই, বাইসাইকেল কিনতে পারতেছে না, কার কিনবে কিভাবে। এরকম যে ভাবাই যায় না বা দূরের কথায়, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে লেট অ্যালোন। কি ইউজ করব? লেট অ্যালোন ইউজ করব। বুঝা গেছে? এরপর হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এর মানে কি? এর মানে হচ্ছে যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো মানে হচ্ছে যেন। বাস্তব নয় এমন কোনো ভাব বা আচরণ প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়। বাস্তব নয় এমন কোনো ভাব, কি বাস্তব নয় এমন কোনো ভাব বা আচরণ প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়। শর্টকাট হ্যাক কি? এর আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট সিম্পল এবং প্লুরাল বি ভার্ব ওয়্যার বসে। কিরকম? হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ ম্যাডম্যান, মানে হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ ম্যাডম্যান, বা হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ ডক্টর। আমরা যে এরকমও দেই, মানে সে কথা বলতেছে এমন ভাবে সে যেন একজন ডক্টর, মানে সে কিন্তু ডক্টর না, মানে সে ভাবটা নিচ্ছে কিসের মতো? ডক্টরের মতো। এরকম মানে যেটা ভাব বা আচরণ প্রকাশ করতে তোমার ইউজ করা হয়, মানে সে সেই জিনিসটা নাই কিন্তু তাও সে ইউজ করতেছে, তখন আমরা কি বসাই? তখন আমরা এই যে এখানে অ্যাজ ইফ বসাই, এবং তোমরা এখানে দেখতে পারো প্লুরাল দেয়া থাকবে। কি থাকবে? প্লুরাল দেয়া থাকবে, প্লুরাল দেয়া থাকবে। বোঝা গেছে কি? আশা করি বুঝতে পারতেছো। আর যদি না বুঝো তাহলে তো ভালো কথা। এখন বলো যে লেট অ্যালোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, বলো দেখি। লেট অ্যালোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? তোমাদেরকে তো এখনই পড়াইলাম যে লেট অ্যালোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, বলো লেট অ্যালোন। কমেন্টে বলো, কে কে মনে আছে তাদের কমেন্টে বলে ফেলো। এরপর দেখো, এরপর আরেকটা 1 মার্ক তোমাদেরকে দিয়ে দেই। হ্যাঁ, হোয়াটস ডট ডট লাইক, কি আছে? হোয়াটস ডট ডট লাইক কোনো ব্যক্তি, কোনো বস্তু বা ব্যক্তি কেমন তা জানার জন্য ব্যবহৃত হয়। কোনো ব্যক্তি বা বস্তু কেমন তা জানার জন্য কি ব্যবহৃত হয়? হোয়াটস লাইক। এবং এখানে দেখো একই বাক্যে দুটি শূন্যস্থান থাকবে। কয়টি? দুইটি শূন্যস্থান, দুইটি শূন্যস্থান থাকবে। একই বাক্যে দুইটি শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তার মানে কি? দুইটি শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তার মানে তুমি খুঁজে বের করতে হবে কোথায় দুইটা শূন্যস্থান আছে, আমি সেখানেই এটা বসাবো, তাই না? তোমাদের তাহলে মাথায় এটা ঢুকে যাবে। তো দেখো, হোয়াটস ইউর নিউ টিচার লাইক, লাস্টে যে প্রশ্নবোধক আছে এবং এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ নাম্বার 1, গ্যাপ নাম্বার 2। তাহলে এইরকম যে হোয়াটস ইউর নিউ টিচার লাইক কোন বস্তু বা ব্যক্তি কেমন তা জানার জন্য ব্যবহার করা হয়। বোঝা গেছে? একটা হচ্ছে হোয়াটস ইট লাইক, দুটো কিন্তু আলাদা। এখানে মাঝে ডট ডট থাকবে, ডট ডট বলতে দেখো হোয়াটস এখানে, লাইক হচ্ছে এখানে, এই মাঝে কতগুলো ওয়ার্ড আছে দেখছো, মাঝে কতগুলো কিন্তু পদ চলে আসবে, পার্সোপেসিস চলে আসবে। বাট এখানে হোয়াটস ইট লাইক কোনো কাজের অভিজ্ঞতা কেমন তা জানতে বসে, কোনো কাজের অভিজ্ঞতা কেমন। আর এখানে কোনো ব্যক্তি বা বস্তু কেমন তা জানার ক্ষেত্রে, আর এটা হচ্ছে কোনো কাজের অভিজ্ঞতা কেমন, দুটো কিন্তু পার্থক্য। এবং এখানে তোমার কোনো ডট ডট নাই, কি নাই? ডট 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 এগুলো নাই। ওকে, তাহলে দেখো শর্টকাট, বাক্যে একটি মাত্র শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থান ঠিক পরেই ভার্ব প্লাস আইএনজি থাকবে। শূন্যস্থানের পরে কি থাকবে? শূন্যস্থানের পরেই তোমার ভার্ব প্লাস আইএনজি এখানে থাকবে। বাক্যে একটি মাত্র শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের ঠিক পরেই ভার্ব প্লাস আইএনজি এখানে বসাইতে হবে। দেখো হোয়াটস ইট লাইক, এই যে সুইমিং চলে আসছে, ভার্ব প্লাস আইএনজি কি চলে আসছে? ভার্ব প্লাস আইএনজি চলে আসছে। তাহলে হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, তাহলে তোমার এখানে যখন দেখবে ভার্ব প্লাস আইএনজি এবং কোনো কাজের অভিজ্ঞতা কেমন সেটা জানতে চাওয়া হচ্ছে, তখন আমরা এটা কি বসাবো? হোয়াটস ইট লাইক। এবং তোমার কিন্তু এখানেও প্রশ্নবোধক থাকবে, এখানেও প্রশ্নবোধক থাকবে, এখানেও প্রশ্নবোধক থাকবে, কিন্তু এখানে গ্যাপ হচ্ছে কয়টা? এখানে গ্যাপ হচ্ছে 2টা, এবং এখানে গ্যাপ থাকবে কয়টা? এখানে গ্যাপ হবে 1টা, এবং এখানে ভার্ব প্লাস আইএনজি থাকবে শূন্যস্থানের পরেই। এগুলো একটু মাথায় রাখবা। ওকে, এরপরে দেখো, এরপর হচ্ছে স্পেশাল ফ্রেজেস, বোর্ড সলভ, যে ঢাকা বোর্ড, হি ওয়াজ বর্ন ইন ঢাকা, এগুলো তোমাদের একদম ইজি, এই জন্য আমি দেখাই দেই নাই। ঠিক আছে, যে হি ওয়াজ বর্ন ইন ঢাকা যখন জন্মগ্রহণ বুঝায় এরকম বা বাস করা বুঝায়, সেটা তুমি দেখতে পারবা। তাহলে এখানে কি ওয়াজ বর্ন তোমাদেরকে ইউজ করতে হবে। কুমিল্লা বোর্ড দেখো, উই হ্যাড বেটার হায়ার আ ট্যাক্সি, ইট ইজ অলরেডি ডার্ক, এই যে হ্যাড বেটার, বরং, সরি এটা হচ্ছে উপদেশ, কি উপদেশ, পরামর্শ, যেটা পড়ে আসলাম যে পরামর্শ বা উপদেশ, জোর পরামর্শ বা উপদেশ যে বুঝায়, তাহলে আমরা কি বসাই? হ্যাড বেটার বসাই। এর উচ্চতার কখন বরং ভালো, দুইটা কাজের মধ্যে পার্থক্য দেওয়া থাকবে এবং মাঝে একটা দেন থাকবে। ওকে, এরপরে দেখো রাজশাহী বোর্ড, as soon as the police arrived the thief ran away, এটা তোমার আবার সেন্টেন্স চেঞ্জে আসবে। কোথায় আসবে? সেন্টেন্স চেঞ্জে চলে আসবে।
সেন্টেন্স চেঞ্জে, সেন্টেন্স চেঞ্জে যখন যাবা তখন দেখবা এই অ্যাজ সুন অ্যাজ এটা তুলে দিয়ে আমাদের কি বসাইতে হয়, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাঁ, আমরা এইভাবে যাবো সামনে। মানে তুমি একটা টপিক আর একটা টপিক কানেক্টেড ভাইয়া, তুমি যে একটা টপিক ভালো করে পড়ো, পরের টপিকে তুমি এটা কাজে দিবে। তো দেখো জন্মস্থান বা সাল থাকলে চোখ বন্ধ করে ওয়াজ বর্ন, মানে চোখ বন্ধ করে এইভাবে লিখবা যে ওয়াজ বর্ন, লেখা বর্ন কোথায় যায় যাক। এরপর হচ্ছে হ্যাড বেটার, হ্যাড বেটার দ্বারা এখানে যৌক্তিক পরামর্শ বোঝানো হয়েছে। একটা হচ্ছে একটি কাজ হওয়ার সাথে সাথে আরেকটি কাজ হওয়া, এই যে অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে দ্য পুলিশ অ্যারাইভ দ্য থিফ রান অ্যাওয়ে, এই কাজটা হওয়ার সাথে আমাদের এই কাজটা হয়ে গেছে। এই জন্য যখন দুইটা কাজ একটা হওয়ার সাথে সাথে আরেকটা কাজ হওয়া বোঝাবে তখন আমাদের কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ বসাই দেবো, চোখ বন্ধ করে বসাই দেবো, কোনো রকমের সমস্যা নেই। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা চলে যাব কমপ্লিটিং সেন্টেন্সে। কোথায় যাব, কমপ্লিটিং সেন্টেন্স। এবং কমপ্লিটিং সেন্টেন্স যে তোমাদের কাছে কিরকম একটা প্যারার বিষয় এটা আমি পার্সোনালি বুঝতে পারি, কারণ আমি অফলাইনে যতগুলো স্টুডেন্ট পড়াই, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্ব, তারপর হচ্ছে মডিফায়ার, এগুলোতে প্রচুর পরিমাণে প্যারা খায়। যাদেরকে অফলাইনে পড়াই তারাও, যাদেরকে অনলাইনে পড়ে তাদের সাথে কথা বলার সুযোগ কম হয়, বাট তাদেরও এই টপিকগুলোতে বেশি সমস্যা হয়, এটা আমি জানি। ওকে, তো দেখো এখন আমি যখন কমপ্লিটিং সেন্টেন্সে যাবো, কমপ্লিটিং সেন্টেন্সে বেশ কিছু জিনিস মাথায় রাখলে হয়ে যাবে। তোমাকে শর্টকাটে জাস্ট ইম্পর্টেন্ট গুলো দেখা দিচ্ছি, যেগুলো থেকে তোমার প্রশ্ন আসবেই আসবে, এরকম কিছু রুলস আছে, এগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। একটা হচ্ছে লিস্ট, লিস্ট যখন আসবে, লিস্ট আসলে লিস্টের পরে, লিস্টের পরে আমাদেরকে শুড অথবা মাইট বসাতে হয়। কি বসাতে হয়, শুড অথবা মাইট, শুড অথবা মাইট। দেখো কোনো কাজ তাড়াতাড়ি না করলে অঘটন ঘটতে পারে, কোনো কাজ তাড়াতাড়ি না করলে অঘটন ঘটতে পারে। তুমি যে ক্লাসটা তাড়াতাড়ি না করো একটা কিন্তু অঘটন ঘটতে পারে। ওকে, আমি যেভাবে বলি তাহলে কোনো কাজ তাড়াতাড়ি ঘটতে মানে না করলে অঘটন ঘটতে পারে, বা তুমি তাড়াতাড়ি না দৌড়াও, তাড়াতাড়ি না রেডি হও, তুমি ট্রেনটা মিস করতে পারো, পরীক্ষা মিস করতে পারো। এই যে একটা কাজ তাড়াতাড়ি না করলে অঘটন ঘটতে পারে, এরকম যদি বুঝায় তাহলে ভাই এমন ভীতি, মানে ভীতি মানে কি, এরকম ভয়, এরকম ভয় যদি বুঝায় তাহলে আমরা কি বসাই, তাহলে আমরা বসাই হচ্ছে লিস্টের পরে সাবজেক্ট, লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, মানে V1 বসবে এবং হচ্ছে এক্সটেনশন। ওয়াক ফাস্ট, এই দেখো ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তাড়াতাড়ি হাঁটো নয়তো তুমি কি করতে পারো, নয়তো তুমি ট্রেন মিস করতে পারো। ওকে, তারপর চলে যাব, দেখো আমরা যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এখানে তোমার দুইটা আসবে, ইট ইজ টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, মানে এটাই উপযুক্ত সময়, এটাই মুখ্যম সময়, মানে এইভাবে বুঝাবে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, যেটা একদম উপযুক্ত, মানে একদম এর উপরে আর কোনো টাইম হয় না। ওকে, এরকম যে বুঝায় তখন আমাদেরকে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসাতে হয়। এখন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম তুমি যখন বসাবা তখন আমাদের রুলসটা কিরকম, এখানে তোমাদের দুইটা রুলস আসবে। কয়টা আসবে, দুইটা রুলস আসবে। একটা হচ্ছে কোনো কাজ করার সঠিক সময় ইতিমধ্যে পেরিয়ে গেছে তাই এখনই পদক্ষেপ নেওয়া দরকার, এটা বুঝাই, এই জন্য আমরা কি বসাই, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বসাই, এটা বোঝা গেল। এখন দেখো যে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, V2 মানে কি, পাস্ট ফর্ম চলে আসে, তাই না? এখন দেখো আমরা এটা লিখে দিচ্ছি এখানে, যদিও ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। এখন বাই এনি চান্স ধরো এটা এরকম দেওয়া আছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এই যে উইটা দেখতেছো না ভাইয়া, এই যেটা সাবজেক্ট এখানে দেয়া আছে, সাবজেক্টটা ধরো নাই, এরপর তোমার এই যে গ্যাপ দেয়া আছে, ইট ইজ হাই টাইম ড্যাশ, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম ড্যাশ। তোমার যদি সাবজেক্ট থাকে, আমি একটু লিখে দেই তোমাদেরকে, হ্যাঁ আমি একটু লিখেই দিই তোমাদেরকে, না তোমরা আবার মনে রাখতে পারবে না। একটু খাতা কলম নিয়ে ক্লাসটা করো, ক্লাসটা ভালো লাগবে আশা করি। যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকলে এরপরে V2, সাবজেক্ট থাকলে এরপরে কি বসবে, এরপরে V2 বসবে। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে আমাদের কি বসাইতে হবে, আমাদেরকে বসাইতে হবে ইনফিনিটিভ। কি বসাইতে হবে, আমাদেরকে ইনফিনিটিভ বসাইতে হবে। অর্থাৎ যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা V2 বসাবো, যেরকম আমরা এখানে বসাইছি, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড, এই যে V2 চলে আসছে না, V2 চলে আসছে আওয়ার ব্যাড হ্যাবিটস। বাট যদি সাবজেক্টটা না থাকতো, এই যে উইটা যদি না থাকতো তাহলে আমরা কি বসাইতাম, ইনফিনিটিভ বসাইতাম, যে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, বা তুমি যাই বসাও, ঠিক আছে, ইট ইজ হাই টাইম টু চেঞ্জ দিলেও হয়ে যাইতো। তাহলে যদি সাবজেক্ট থাকে ভাইয়া, যদি তোমার সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকলে তুমি কি বসাবা, V2 বসাবা। সাবজেক্ট থাকলে চোখ বন্ধ করে V2, চোখ বন্ধ হলে তো ঘুম আসতেছে,
আর যদি সাবজেক্ট না থাকে তাহলে কি আসবে, তাহলে আসবে ইনফিনিটিভ। বুঝা গেছে? বুঝছো কি? তুমি মনোযোগ কোথায়? মনোযোগ দাও ভাই, ক্লাসে মনোযোগ দাও। এই মনোযোগ বাইরে দিয়ে কি হবে? মনোযোগ তুমি অপচয় করো কেন? মনোযোগ অপচয় করা যাবে না। এরপর দেখো, এরপর হচ্ছে সো দ্যাট বাই ইন অর্ডার দ্যাট, মানে হচ্ছে যাতে, কোনো কাজের উদ্দেশ্য বুঝাতে এটি বসে। কি উদ্দেশ্য? যাতে মানে উদ্দেশ্য বুঝাতে এটি বসে। এই যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এটার মানেই আসবে এরকম উদ্দেশ্য। কি উদ্দেশ্য? তাহলে ফর্মুলা সাবজেক্ট প্লাস ক্যান কুড, কি আসবে? ক্যান অথবা কুড প্লাস ভি ওয়ান প্রেজেন্ট টেন্সে ক্যান, পাস্ট টেন্সে কুড। মানে এই যে ক্যান অথবা কুড, এই ক্যান এটা আসবে কোথায়? এটা আসবে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্টে। আর কুড আসবে কখন? কুড আসবে পাস্ট টেন্সে। কুড কিসে আসবে? কুড আসবে পাস্ট টেন্সে। তাহলে ক্যান আসবে প্রেজেন্ট টেন্সে, কুড আসবে পাস্ট টেন্সে। আর বাকি কিচ্ছু নাই ভাইয়া। দেখো উই ইট ফুড, সো দ্যাট এই যে উই ইট ফুড, এদিকে আমাদের কি প্রেজেন্টে ছিল না উই ইট ফুড, তাহলে আমরা এদিকেও কি বসাবো? ক্যান বসাই দিব। উই ক্যান সার্ভাইভ, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভি ওয়ান। উই হি ওয়ার্ক, ওয়ার্কটা কি? ওয়ার্কটা হচ্ছে ভি টু হার্ড, সো দ্যাট হির পর আমরা এই জন্য এখানে কি বসাইছি? কুড বসাইছি। কি বসাই নিছি? কুড বসাই নিছি। কুড প্লাস আমাদের যা আছে বসাই দিলাম, হয়ে গেল। একদম ইজি, মানে পানির মতো ইজি, জাস্ট একটু পড়লেই তোমাদের হবে, কিন্তু সেই পড়াটাই তোমরা পড়ো না। এরপর হচ্ছে টু ডট ডট টু, এতই যে প্যারা পারা যায় না, এতই যে পারা যায় না, এরকম আর কি। হ্যাঁ, অতিরিক্ত নেতিবাচকতা প্রকাশ করতে, অতিরিক্ত নেতিবাচকতা প্রকাশ করতে ফর্মুলা টু প্লাস অ্যাডজেক্টিভ, এত কিছু তোমার মনে রাখার দরকার নেই। আমরা ডিরেক্ট এক্সাম্পল দেখি। দ্য ম্যান ইজ টু উইক, এটা তোমাদের দেয়া থাকবে, এতটুকু তোমাদের প্রশ্নে দেয়া থাকবে। দ্য ম্যান ইজ টু উইক অথবা দ্য ওয়াটার ইজ টু কোল্ড। এরপরে তুমি কি করবা? ইনফিনিটিভ বসাবা। কিরকম? এই যে টু, এই টু নিবা, টু নিয়ে এর সাথে ভি ওয়ান বসাই দিবা। এটা গেল। হ্যাঁ, এটা তো তোমাদের বোঝার কোনো প্রবলেম নাই, এটা তুমি জানো যে টু প্লাস ভি ওয়ান এটাকে কি বলা হয়। আমি যে ইনফিনিটিভ বললাম, এটা টু প্লাস ভি ওয়ানটাই হচ্ছে ইনফিনিটিভ। কি এটা? এটাই হচ্ছে ইনফিনিটিভ। বাট যদি এরকম হয় যে এটা দ্বারা ব্যক্তির মানে বুঝাচ্ছে, মানে ব্যক্তি বুঝাচ্ছে, দা ওয়াটার ইজ টু কোল্ড, এই যে মি অবজেক্ট মানে ব্যক্তি চলে আসে এই জায়গায়, তাহলে আমাদের এখানে ফর বসাইতে হবে। কি বসাইতে হবে ভাইয়া? ফর বসাইতে হবে। যে ব্যক্তি চলে আসে তোমাকে ফর বসায়, তারপর তোমাকে ব্যক্তিটা বসাইতে হবে। বুঝা গেছে কি? তাহলে যদি শুধুমাত্র ব্যক্তি না থাকে, শুধু দেয়া থাকে গ্যাপ, তোমার কিছু দেয়া নাকি, তাহলে তুমি টু প্লাস ভি ওয়ান বসাই দিবে, ইনফিনিটিভ বসাই দিবা, হয়ে যাবে। দেখো কত ইজি রুলস তোমাদের। দেখো এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে হচ্ছে, সেটা হচ্ছে কন্ডিশনাল। কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল জানা মানে তুমি 1 অথবা 2 মার্ক পাবা। 1 অথবা 2 মার্ক তুমি পাবা, সেটা হচ্ছে তুমি যদি কন্ডিশনাল সেন্টেন্স ভালোভাবে জানো, তোমার এখানে মার্কস চলে আসবেই আসবে। এই তোমাদের ঘুম ধরছে নাকি? সত্যি করে বলো তো যে ভাইয়া ঘুম ধরছে। যার যার ঘুম ধরছে একটু কমেন্টে কমেন্ট করো যে ভাইয়া আমার ঘুম পাইছে। যে কমেন্ট করবা, তার জন্য স্পেশাল একটা গিফট আছে। হ্যাঁ, একটু কমেন্ট করবা যে কার কার ঘুম পাইছে। দেখো যে এই যে কন্ডিশনাল সেন্টেন্সের কথা বললাম, কন্ডিশনাল সেন্টেন্স কতটা ইম্পর্টেন্ট একটু দেখো। যে কন্ডিশনাল সেন্টেন্স আমরা 3 প্রকার পড়লেই হয়ে যাবে, যদি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। ওকে, তোমাদের 3 প্রকার পড়লেই হয়ে যাচ্ছে। দেখো ফার্স্ট কন্ডিশনাল কি? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, এই পাশে কি আসবে? ফিউচার চলে আসবে। আর এদিকে দেখো সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট সিম্পল, মানে পাস্ট ইনডিফিনিট, প্লাস এদিকে উড অথবা কুড প্লাস ভি ওয়ান। আর থার্ড কন্ডিশন হচ্ছে পাস্ট পারফেক্ট থাকবে, আর এদিকে উড হ্যাভ, কুড হ্যাভ। হ্যাঁ, এটা চলে আসবে, আসলো। এখন তুমি যখন এটা করবা, এটাকে দেখো তো, এই তিনটা যে স্ট্রাকচার দেখতেছো, এই তিনটে স্ট্রাকচারে ইংরেজি সেন্টেন্স গুলো পড়ে থাকে। হ্যাঁ, ইংরেজি সেন্টেন্স গুলো এই স্ট্রাকচার গুলোতেই পড়ে থাকবে। তুমি সব সেন্টেন্স মিলাই দেখবে যে কোন স্ট্রাকচারে পড়তেছে, তখন তুমি বুঝতে পারবা যে তোমার কিরকম কন্ডিশন গুলো আসতেছে। দেখো ঢাকা বোর্ডে আমরা একটু দেখি যে ঢাকা বোর্ড, উই মাস্ট ওয়ার্ক হার্ড, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, উই ক্যান্ট সাকসিড আনলেস, আনলেস ইফ, ইফ এর পরিবর্তে, ইফ এর, ইফ এর পরিবর্তে বলতে ইফ এর পরিবর্তে মানে ইফ এর নেগেটিভ, ইফ এর নেগেটিভ, ইফ এর নেগেটিভ, নেগেটিভ, ইফ মানে কি? যদি। এর নেগেটিভের ক্ষেত্রে আমরা বসাই কি? আনলেস। ওকে, আনলেস মানে হচ্ছে যদি না, এই যে যদি না, এরপর অ্যাফার্মেটিভ বাক্য বসে, সেটা আমরা দেখতেছি। উই ক্যান সাকসিড আনলেস উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড। তুমি যেখানে ইফ বসাই, তাই ইফ বসলে কি আসতো? যদি মিনিং আসতো, যদি আসতো, কিন্তু আমাদের কি বসাতে হবে? কি যদি না, এই জন্য আনলেস। ওকে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কুমিল্লা বোর্ড, হ্যাড আই বিন আ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্প দ্য পুর। দেখো তো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি থাকলে তৃতীয় কন্ডিশনাল রুলস বসে। তৃতীয় কন্ডিশনাল ভাইয়া কোথায়? এই দেখো তো, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এখানে হ্যাডটা ছিল পরে কিন্তু ওখানে আগে চলে গেছে। যাই হোক, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এদিকে কি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি থ্রি, সাবজেক্ট প্লাস
উড হ্যাভ প্লাস V3। দেখো তো এই যে আমাদের কোথায় আসলো, এই দেখো হ্যাড আই বিন পোর, এটা তোমার প্রশ্নে দেয়া আছে, তোমাকে লিখতে হবে এখন আই উড হ্যাভ হেল্প দা পোর, মানে থার্ড কন্ডিশন। এটা কোন কন্ডিশনাল? এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, বোঝা গেছে? এরপরে দেখো সিলেক্ট বোর্ডে কিছু ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফেয়ার্ড, ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফেয়ার্ড। দেখো একটি অতি পরিচিত প্রবাদ, প্রবচন, প্রভার্ব। ও হ্যাঁ, এখন আমার একটা ভালো কথা মনে পড়লো যে প্রভার্ব, প্রভাব থেকে ভাইয়া তুমি 1 মার্ক হয়তো বা কমন পাবা, মাঝে মধ্যে 2 মার্কও চলে আসে, কিন্তু 1 মার্ক আসেই আসে। হ্যাঁ, তুমি 1 মার্ক এখান থেকে কমন পাবা, 2 মার্কও আসতে পারে। যাদের প্রভাব নিয়েও সমস্যা তুমি আমাকে বলবা, কালকে সকালের মধ্যে পিডিএফ ভাইয়া তোমরা পেয়ে যাবা। আজকে এই যে তোমাদের কিছু হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছিলাম যে 01720828052, এই হোয়াটসঅ্যাপে নক করো, অথবা আমাদের কমেন্ট সেকশনের যে লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপে, সেখানে তুমি অ্যাড হতে পারো। হ্যাঁ, এরপরে একটু বলে নেই, আমার একটু কোর্সের মার্কেটিং করে নেই, সেটা হচ্ছে এডমিশন। কি এডমিশন? তোমরা সায়েন্স হোক বা আর্টস হোক, সামনে তোমাদের এডমিশন শুরু হবে, এবং এই এডমিশনে যারা আমার এই ফ্রি গ্রুপে অ্যাড আছো, যে লিঙ্কটা দেওয়া আছে, এই ফ্রি গ্রুপে যদি অ্যাড থাকো তুমি 50% অফ পাবা, যে কোনো কোর্সে তুমি 50% অফ পাবা। আর যদি প্রি এডমিশন যদি এখন যে কেউ এনরোল করো, এখন এনরোল করলে সে 70% অফ পাবা। তুমি এনরোলের ক্ষেত্রে তুমি বিস্তারিত কথা যদি বলতে চাও, এই যে নাম্বার, এই নাম্বারে নক করে বিস্তারিত শুনে দেন তুমি সেন্ড মানি করে এখানে এনরোল করে থাকতে পারবে। ওকে, 01720828052। আমাদের ক্লাসগুলো তোমরা অলরেডি দেখতেছো, যদি ক্লাস ভালো লেগে থাকে, যে আমাদের কাছে বুঝতে পারছো, তাহলে তুমি এখানে এনরোল করবা। আর যদি তোমার এরকম মনে হয় যে আমাদের কাছে তুমি বুঝতে পারছো না, অন্য কারো কাছে তুমি বেটার বুঝতে পারতেছো, তাহলে তুমি অবশ্যই সেই টিচার কাছে যাবা। মানে তুমি যেখানে বুঝতে পারো তোমাকে সেখানেই যেতে হবে। তুমি আমার কাছে বুঝতে পারতেছো না, তাহলে তোমার আমার কাছে পড়ে তো লাভ নাই, তুমি অন্য টিচার কাছে চলে যাও না। এই যে আমার কাছে তুমি 2000, 2500, 3000 টাকা দিয়ে ভর্তি হও বা ভর্তি পড়াশোনা করতেছো, লাভ কি যদি বুঝতে না পারো? এই জন্য ভাইয়া, যে টিচার কাছে তোমার ভালো লাগবে, যে টিচারকে তোমার কমফোর্ট লাগতেছে বুঝতে, তুমি সেই টিচার কাছে চোখ অফ করে চলে যাবা। ওকে, দেখো এখন আমরা আবার পড়াশোনায় চলে যাই। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব খুবই একটা ভালো একটা টপিক, তোমাদের প্যারা খাওয়ার জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট টপিক আমরা একটু দেখি। যদিও রাইট ফ্রম ভার্বে তোমাদের আরেকটা ক্লাস যাবে, ওকে, আরেকটা একদম পূর্ণাঙ্গ ক্লাস চলে যাবে। দেখো যে রাইট ফ্রম ভার্ব, তুমি রাইট ফ্রম ভার্ব যখন পড়বা, যে সিন্স এর প্রথম অংশ, আমরা ফার্স্টে কি আসলো, আমাদের ফার্স্ট ইয়ার চলে আসলো সিন্স। কি আসলো? সিন্স। সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট সিম্পল বা পারফেক্ট হলে পরের অংশ পাস্ট সিম্পল হয়। মানে প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট হলে যাই হোক, আমাদের পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। আর কিন্তু প্রথম অংশ যদি পাস্ট সিম্পল হয়, পরেরটা পাস্ট পারফেক্ট হয়। প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মেট, মানে আমি অ্যান্সার বলে দিচ্ছি, যাই হোক, আই মিট হার, এই মিটটাকে আমাদের কি করতে হবে? মিটটাকে আমাদের মেট করতে হবে। কেন? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, দেখো তো ইট ইজ, এখানে কি ইট ইজ দিয়ে আছে না? আমরা যে বলছি প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট হলে সিম্পল মানে হচ্ছে কি? সিম্পল মানে হচ্ছে ইনডেফিনিট, সিম্পল মানে হচ্ছে ইনডেফিনিট। ওকে, তাহলে দেখো এই যে ইনডেফিনিট আছে, এদিকে আমরা কি পাস্ট ইনডেফিনিট, এদিকে আমরা পাস্ট ইনডেফিনিট করে দিচ্ছি। আর হচ্ছে মেনি ইয়ার্স পাস্ট, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আছে, এটা কিসে আছে? এটা আছে পাস্ট ইনডেফিনিটে, এটা আছে পাস্ট ইনডেফিনিট। যেহেতু পাস্ট ইনডেফিনিট আছে, এদিকে আমাদের কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে, পাস্ট পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে আই হ্যাড সিন হার লাস্ট। দেখো কি ইজি ইজি রুলস ভাইয়া, তাই না? আর যে প্যাসিভ ভয়েস ট্র্যাপ, মানে হচ্ছে তোমাদের রাইট ফর্ম ভার্বে তুমি অনেকে করো কি, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো দিয়ে আছে, এরপরে ভার্ব প্লাস আইএনজি করে দাও। কি করো? ভার্ব প্লাস আইএনজি করো। কিন্তু ভাই সব জায়গায় তো ভার্ব প্লাস আইএনজি বসবে না। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বা এই যে বি, বিন, বিং যাই থাকুক, এরপর তো সব জায়গায় তো ভার্ব প্লাস আইএনজি বসবে না ভাইয়া। কোনো কোনো জায়গায় তো V3ও বসবে। V3টা কোথায় বসবে? যখন আমাদের প্যাসিভ হয়ে যায়। তোমাদের এই যে ভয়েস, তোমরা ভয়েস যারা পড়ছো, হ্যাঁ, ভয়েস যারা পড়ছো তারা জানো যে ভয়েস থেকেও রাইট ফ্রম ভার্ব মডিফায়ারও দেখবা যে কিছু কিছু প্রশ্ন চলে আসে। হ্যাঁ, তাহলে ভয়েসে কিভাবে আসে? বাক্যের সাবজেক্ট নিষ্ক্রিয় বস্তু বা ব্যক্তি হয়, সে নিজে কাজ করতে পারে না, তবে বাক্যটি প্যাসিভ ভয়েসে হয়ে যায়। আর যখন প্যাসিভ ভয়েসে হয়, এই বি ভার্বগুলো আসার পরেও ভার্বের কি হয়? ভার্বের V3 আমাদেরকে বসাতে হয়। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড।
ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, বা দ্য হাউস ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার, দ্য হাউস ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার। এই দেখো, মানে নিজের কাজ নিজে যখন করতে পারে না, এখন এই ইংলিশটা দিয়ে তুমি কথা বলতেছো, আমি ইংলিশটা পড়াচ্ছি, কিন্তু ইংলিশ কি তোমাকে পড়াচ্ছে? ইংলিশ তো সাবজেক্ট যেটা, সেটা তোমাকে মানে কাজটা করতে পারতেছে না, কাজটা করতেছে আরেকজন। এই ক্ষেত্রে আমাদেরকে কি হয়ে যায়? প্যাসিভ হয়ে যায়। জাস্ট তোমাকে সেন্টেন্সটা দেখে চিনতে হবে। আমরা বলি না যে হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন, আমরা এরকম লিখি না? আমরা তো পড়ে আসলাম, আমরা এই যে স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজে পড়ছি না, আমরা স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজে পড়ে আসছি, স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজে পড়ে আসছি, স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজে পড়ে আসছি। এই দেখো, হি ওয়াজ বর্ন, এখানে হি ওয়াজ বর্ন আছে না? দেখো তো, এই হি ওয়াজ বর্ন, সে কি একা একা জন্মগ্রহণ করছে? না, তাকে জন্ম দেওয়া হয়েছে। এরকম যখন হয় তখন আমাদের কি হয়ে যায়? তখন আমাদের প্যাসিভ হয়ে যায়। কি হয়ে যায়? প্যাসিভ হয়ে যায়। বোঝা গেছে? তাহলে এই যে এরকম যেগুলো আসবে, সেটা তুমি চোখ অফ করে প্যাসিভ দাগায় দিবা, মানে প্যাসিভ দাগায় দিবা বলতে তুমি প্যাসিভের ভার্ব বসাবা, ভি3 বসাই দিবা। ওকে, ভি3 বসাইলেই তোমার তো কাজ হয়ে গেল। আরেকটা হচ্ছে দ্য হাউস বিল্ট লাস্ট ইয়ার। এখন দেখো তো, এই দ্য হাউস বিল্ট, বাড়িটা কি একাই একাই নির্মাণ হয়, না মানুষজন, মিস্ত্রি, টেকনিশিয়ান সবাই মিলে এই বাড়িটা নির্মাণ করে? মানে সাবজেক্ট কি আলাদা, মানে সাবজেক্ট যারা কাজটা করছে তারা আলাদা সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্ট কাজ করতে পারছে না, এই জন্য আমাকে কি বি+ভি3 বসাই দিতে হয়। বোঝা গেছে কি? বোঝা না গেলে ভাইয়া তুমি একটু করে কমেন্ট করবা, হ্যাঁ, হালকা ছোট করে একটু কমেন্ট করবা। এরপর দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এগুলো একটা তোমাদের গ্রুপ রয়েছে, যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এই যে তোমাদের ওয়ার্ডগুলো আছে, কি কি বললাম একটু দেখে নাও। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এই যে তোমাদের ওয়ার্ডগুলো রয়েছে বা ফ্রেজগুলো রয়েছে, এগুলোর পরে তোমরা দেখবে যে দুইটা সাবজেক্ট থাকে। কয়টা? দুইটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট থাকে? দুইটা সাবজেক্ট থাকে। এখন দুইটা সাবজেক্ট থাকলে তুমি এটা কিভাবে ভার্ব বসাবা, কোন সাবজেক্ট থেকে ভার্ব বসাবে? এখানে একটা সাবজেক্ট প্লাস এখানে একটা, এটা দেখে বসাবা নাকি এটা, মানে ফার্স্ট এটা দেখে না লাস্ট এটা দেখে, কোন সাবজেক্ট দেখে তুমি ভার্ব বসাবে? এটা হচ্ছে কথা। এখন দুটি সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। কোন সাবজেক্ট? প্রথম, মানে এই যে প্রথম সাবজেক্টটা, এই প্রথম সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্ব বসাতে হবে। তুমি এই সেকেন্ড সাবজেক্ট দেখে ভার্ব বসাতে পারবা না। বোঝা যাচ্ছে কি? দেখো যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, তারপর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এই যে ফ্রেজ বা ওয়ার্ডগুলো রয়েছে, এর পরে দেখবা দুইটা সাবজেক্ট থাকে। কয়টা? দুইটা সাবজেক্ট, বা সেই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে। দুইটা সাবজেক্ট যদি থাকে, তোমাকে অলওয়েজ প্রথম সাবজেক্ট, কোন সাবজেক্ট? এই প্রথম সাবজেক্ট দেখে তোমাকে ভার্ব বসাতে হবে। প্রথম সাবজেক্ট দেখে তোমাকে ভার্ব বসাতে হবে, সেকেন্ড সাবজেক্ট দেখে তোমাকে ভার্ব বসানো যাবে না। বুঝাচ্ছে কি? দেখো, দ্য টিচার উইথ হিজ স্টুডেন্টস, এই যে এখানে আমাদের উইথ আছে, এবং দ্য টিচার আছে, হিজ স্টুডেন্টস আছে। তুমি যখন হিজ স্টুডেন্টস দেখবা, এখানে আমাদের আর বসবে। হিজ স্টুডেন্টস দেখলে আমাদের কি বসবে? আর বসবে। বাট যখন তুমি দ্য টিচার দেখে বসাবা, দ্য টিচার দেখে বসাইলে আমাদের কি বসবে? ইজ বসবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এরপর হচ্ছে হি অ্যাজ ওয়েল অ্যাজ আই। এখন তুমি যে আই দেখে বসাও, এখানে কি হয়? এখানে এম হয়। হি অ্যাজ ওয়েল অ্যাজ আই এম গোয়িং দেয়ার, কিন্তু তোমার এখানে বসবে কি দেখে? হি দেখে, এই জন্য তোমার এখানে কি বসছে? ইজ বসছে। বুঝা যায় কি ভাইয়া? তুমি কি বুঝতেছো? না বুঝে তুমি একটু বলো, তুমি যেখানে বুঝবা না সেখানে তোমাকে আবার বুঝাই দিব, কোনো প্রবলেম নাই। এরপরে দেখো, মাইন্ড ওর্থ উইদাউট, মাইন্ড ওর্থ উইদাউট ক্যানট হেল্প, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। হ্যাঁ, এরপর হচ্ছে গেট ইউজ টু অথবা হচ্ছে বি ইউজ টু, এগুলো যদি আসে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এরকম, ঠিক আছে? এবং এই যে বি ইউজ টু, এই বি ইউজ টু মানে কি? বি ইউজ টু মানে হচ্ছে এম ইজ আর ইউজ টু, মানে আসতে পারে এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, যেটাই আসুক ভার্বের সাথে আইএনজি হবে। আর শুধুমাত্র যদি ইউজ টু থাকে, কি থাকে? শুধুমাত্র ইউজ টু, তাহলে ভি1 কি আসবে? ভি1। শুধুমাত্র যদি ইউজ টু আসে, তাহলে ভি1 চলে আসবে। ওকে, বোঝা গেছে কি? তারপরে দেখো, তারপরে আমাদের ঢাকা বোর্ড একটু দেখি। আর প্রভাব গোজ দ্যাট টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার, দেয়ার ইজ নো ওয়ে টু মেক আপ ফর দিস লস। দেখো, চিরন্তন সত্য ও প্যাসিভ অর্থ, চিরন্তন সত্য ও প্যাসিভ অর্থ, এটা যখন চিরন্তন সত্য প্রভাব যখন চলে আসে, চিরন্তন সত্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যায়, এটা বোঝা গেছে। দেয়ার ইজ নো ওয়ে টু, যখন এই টু আসে,
টু এর পরে কি বসে V1 বসে, তাহলে কি মেঘ আছে, মেঘ বসবে, কোনো রকমের চেঞ্জই হবে না। কত ইজি, তোমাকে অ্যান্সার লিখে দিছে প্রশ্নে, তুমি জাস্ট আবার কপি করবা, ঠিক আছে। এরপর দেখো বরিশাল বোর্ড, বরিশাল বোর্ডে কি নো সুনার হেড, যখন এই নো সুনার হেড আসে আমাদের এখানে কি বসাইতে হয়, এখানে আমাদের V3 হয়, কি হয় V3 হয়, দ্য স্টেশন দেন দ্য ট্রেন এখানে V2 হয়, তাহলে যে V3 V2 মানে পারফেক্ট পাস্ট ইনডিফিনিট, পারফেক্ট পাস্ট ইনডিফিনিট। নো সুনার হেডের পরে V3 এবং দেনের পরে V2, বোঝা গেছে কি, নো সুনার হেডের পরে V3, কেন এই যে হেড আছে না, এই হেডের কারণে তুমি V3 বসাবা, এই হেডের কারণে V3 বসাতে, মানে ট্রিক্স মনে রাখবা, হেডের কারণে V3, আর এই যে দেন, এই দেনের পরে অলওয়েজ V2 বসাই দিবা, হয়ে গেল, তুমি এখানে 1 মার্ক পেয়ে গেলা। তোমার এখান থেকে প্রশ্ন একটা আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসে, ঠিক আছে। এরপরে আমরা দেখো, এরপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সফরমেশনে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পাবা এবং ডিগ্রি পাবা, সাথে ভয়েসও মাঝে মধ্যে চলে আসে, তোমাদের এখানে যদি ভয়েস সিলেবাস উল্লেখ করা নাই। দেখো যে আমরা এখানে যখন যাব, এখানে গেলে আমরা দেখতে পারবো যে এই যে কমপ্লেক্স কম্পাউন্ড হ্যাক্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কারণ বুঝায়, সিম্পলে বিকজ অফ অথবা ডিউ টু থাকে, কি থাকে বিকজ অফ অথবা ডিউ টু, কমপ্লেক্সে আমরা বিকজ অফ বা ডিউ টু তুলে দিয়ে কি বসাবো অ্যাজ সিন্স বিকজ, অ্যাজ সিন্স বিকজ, আর কম্পাউন্ডে অ্যান্ড সো অথবা অ্যান্ড, কি কি আসবে অ্যান্ড সো অথবা অ্যান্ড। দেখো সত্ত্বেও কন্ট্রাস্ট, হ্যাঁ এরকম যখন আসবে আমরা সিম্পলে থাকবে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, আর কমপ্লেক্সে থ্রো অথবা অল, সরি দো অথবা অল দো, এবং কম্পাউন্ডে বাট অথবা ইয়েট। এবং সময় যখন বুঝাবে, সময় বোঝানোর ক্ষেত্রে অ্যাট দ্য টাইম অফ অথবা ইন, এবং কমপ্লেক্সে আসবে হোয়েন, এবং কম্পাউন্ডে আসবে অ্যান্ড। এবং কম্পাউন্ডে দেখো তুমি যখন কম্পাউন্ড মনে রাখবা, কম্পাউন্ড মনে রাখার দেখো তুমি এটা মনে রাখবা, ফ্যান বয়েজ, ফ্যান এফতে ফর, এতে অ্যান্ড, কালারটা একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ এতে অ্যান্ড, তারপরে অ্যান্ডতে হচ্ছে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো। দেখো এই যে রয়েছে তোমার 60টা কি, এই যে তোমার এই কনজাংশন গুলো রয়েছে, ফর, অ্যান্ড, বাট, নর, অর, ইয়েট, সো, এগুলো তোমার মনে রাখতে হবে, এগুলো সে কম্পাউন্ডে চলে আসে। ফ্যান বয়েজ তুমি এটাতে মনে রাখতে পারো, ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ, ওকে, তাহলে তুমি এটা দিয়ে মনে রাখতে পারবা, এবং তোমার এই যে শর্টটা, এই শর্টটা তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। উদাহরণ, ইন স্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট, এটা হচ্ছে সিম্পল, ইন স্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট, সিম্পল, এই যে তুমি দেখতে পারতেছো সিম্পল এটা, তাই না, এটা সিম্পল চলে আসো। তাহলে তুমি দেখো তুমি কমপ্লেক্স করবা, কমপ্লেক্স আমাদের কি আছে দো অথবা অল দো, দেখো তুমি এখানে দো বসাই দাও, দো হি ইজ পুর, ইন স্পাইট অফ উঠে যাবে, ইন স্পাইট অফ উঠে যাবে, এবং দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। আর যখন কম্পাউন্ড করবা হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, ওকে, বোঝা গেছে কি, এভাবে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবা। এখন দেখো তোমাদেরকে পুরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি পড়াইলাম না, কারণ তুমি যদি পুরো যে পড়তে চাও তাহলে তোমাকে আমার পূর্ণাঙ্গ ক্লাসটা করতে হবে, পূর্ণাঙ্গ ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা যে পূর্ণাঙ্গ ক্লাসে কি কিভাবে পড়ানো হয়, হ্যাঁ এটা পূর্ণাঙ্গ একটা বড় একটা টপিক। এরপরে দেখো যে কুমিল্লা বোর্ড, দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম পিপল অফ অল ক্লাসেস এনজয় ইট মেক ইট সিম্পল, কি করতে বলছে সিম্পল করতে বলছে, দো যেহেতু আছে, দো থাকলে আমাদের কি আসবে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট আমাদেরকে নিয়ে আসতে হয়, তাহলে ইন স্পাইট অফ ক্রিকেট, আর ইন স্পাইট অফ আসলেই ভার্বের সাথে আইএনজি হয়, V1 প্লাস আইএনজি হয়, V1 প্লাস কি হয় আইএনজি হয়, আর কস্টলি গেম যা আছে তাই। এরপর দেখো সেট বোর্ড, হি ওয়ার্কড হার্ড টু সাকসেস ইন লাইফ মেক ইট কমপ্লেক্স, কি করতে বলছে কমপ্লেক্স করতে বলছে। দেখো হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, আমাদের এই যে টু টু তুলে দিয়ে কি বসাতে হবে সো দ্যাট বসাতে হবে, হি কুড সাকসেস ইন লাইফ যা আছে বসাই দিলাম। এরপরে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, পজিটিভ ডিগ্রি করতে বলছে, কি করতে বলছে ডিগ্রি, ডিগ্রি এখন তোমাদের 3 প্রকার, কয় প্রকার 3 প্রকার, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। এই সুপারলেটিভে তোমাদের দা থাকবেই, দা থাকে, কম্পারেটিভে তুলনা বোঝায়, তুলনা কম্পারিজন, আর পজিটিভে এটা শুরু হয় 2টা দিয়ে, নো আদার, আর একটা হচ্ছে ভেরি ফিউ, নো আদার আর ভেরি ফিউ, নো আদার হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ভেরি ফিউ হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। আর ভেরি ফিউ যখন বসে, ভেরি ফিউ যখন বসবে ভাইয়া, ভেরি ফিউ বসলে ভার্ব এবং নাউন,
দুইটাই প্লুরাল হবে। কি হবে? দুইটাই প্লুরাল হবে। দেখো একটু করে পড়ে দেখলেও তোমাদের পড়া আসলে বেশি হয়ে যায়। হ্যাঁ, দেখো যে এখানে যখন পড়বা ডিগ্রি, ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভে দা তোমার থাকবে এবং সুপারলেটিভ ফর্ম বসবে ডিগ্রির। এরপর হচ্ছে কম্পারেটিভে, এটা তো তুলনা করা বোঝায়, এবং এখানে তোমার কম্পারেটিভ ডিগ্রি থাকবে। এবং পজিটিভ হচ্ছে নো আদার এবং ভেরি ফিউ দ্বারা শুরু হয়, দুটো দ্বারাই শুরু হয়। এবং এই নো আদার হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, এটা হচ্ছে সিঙ্গুলার। আর ভেরি ফিউ হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্লুরালের ক্ষেত্রে। প্লুরালকে আবার যখন হবে, ভেরি ফিউ যখন আসবে, তখন আমাদের দেখো ভার্ব এবং নাউন এই দুইটা আমাদের কি হবে? প্লুরাল হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, মেক ইট পজিটিভ ডিগ্রি। যেহেতু হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস আছে, এখানে ওয়ান অফ নাই, হি ইজ ওয়ান অফ যদি থাকতো, কি থাকতো? ওয়ান অফ। ওয়ান অফ থাকলে আমরা ভেরি ফিউ নিয়ে আসতাম। কি নিয়ে আসতাম? ভেরি ফিউ নিয়ে আসতাম। যেহেতু ওয়ান অফ নাই, আমরা ভেরি ফিউ নিয়ে আসতে হবে না, নো আদার দিয়ে হয়ে যাবে। তাহলে নো আদার বয়, এই যে এখান থেকে, এই যে মানে ডিগ্রির পরে থেকে, এরপর থেকে পুরোটা তুলে নিয়ে চলে আসবো। নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপরে ভার্ব ইজ অ্যাজ গুড অ্যাজ, শেষ। ওকে, কত সোজা। এরপর হচ্ছে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন, ন্যারেশন তোমরা ম্যাক্সিমাম পারো, তাও একটু দেখাই দেই যে প্যাসেজ ন্যারেশন শিফট রোজ। আচ্ছা, টেন্স, টেন্স প্যাসেজ ন্যারেশন তোমাকে ফার্স্টে জানতে হবে টেন্স। টেন্স এখানে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, টেন্স এখানে খুবই ইম্পর্টেন্ট। ন্যারেশন তোমাদেরকে বেশি দেখাবো না, কারণ সবাই জানো, তাও একটু করে দেখাই দেই যে রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্স হয়, তবে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হয় কোন ভাবে, সেটা আমরা একটু দেখবো যে কোন ভাবে পরিবর্তনটা আসলে করতে হয়। দেখো, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, এরপর হচ্ছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, এম ইজার থাকলে ওয়াজ ওয়্যার হবে। এরপর হচ্ছে প্রোনাউন চেঞ্জ, ফার্স্ট পারসন আই উই সর্বদা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সেকেন্ড পারসন ইউ দ্বারা পরিবর্তন হয়। এরপর হচ্ছে থার্ড পারসন হি সি দিয়ে কোনো পরিবর্তন হবে না। এটা কি? এটার পরিবর্তন নাই। বোঝা গেছে? তাহলে দেখো, তারপর ইয়েস, যখন তুমি প্যাসেজ নারেশনে দেখবা ইয়েস, নো, স্যার, বাই আল্লাহ এগুলো আছে, দেখো সেগুলো কি করবা। দেখো তোমরা এগুলো একটু প্যারা খাও। ইয়েস রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ করতে হবে। ওকে, নো, নো করতে হবে রিপ্লাই ইন দা নেগেটিভ। বোঝা গেছে? এরপর স্যার, স্যার, তারপর ধরো ফাদার মাদার বা কোনো অনারেবল পার্সন এরকম যদি বুঝায়, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ স্যার রেসপেক্টফুলি, অথবা রেসপেক্টফুলি অ্যাড্রেসিং অ্যাজ স্যার, অথবা রেসপেক্টফুলি রিপ্লাইড, এরকম দিতে হবে। এরপর যদি বাই আল্লাহ আসে, বাই আল্লাহ আসলে সোয়ারিং বাই আল্লাহ। এই যে একদম ইজি। দেখো তো, হি সেড ইয়েস, তুমি এখানে পরিবর্তন করবা, হি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ লিখে দিলে হয়ে যাবে। এরপর যদি নো থাকে, হি রিপ্লাইড ইন দা নেগেটিভ। যদি ইয়েস স্যার হি সেড থেকে স্যার চলে আসছে, মানে কি সম্মান দিয়ে কথা বলতে হবে, হি রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট, যা আছে তা। এরপরে বাই আল্লাহ আই উইল নট ডু দিস, সোয়ারিং বাই আল্লাহ হি উইল নট, হি উড নট, যে আছে সেটা বসাই দিলা, হয়ে গেল। ওকে, এরপরে দেখো একটা প্যাসেজ দেখি, ডিরেক্ট প্যাসেজ দেখি। ডিরেক্ট কোয়েশ্চন, উইল ইউ কাম উইথ মি, সেড রনি টু দ্য বয়। ইয়েস আই এম রেডি টু গো উইথ ইউ, সেড দ্য বয়। উই উইল স্টার্ট সুন, সেড রনি। তুমি যখন ন্যারেশন করো ভাই, যখন তুমি ন্যারেশন করবে, ঘুমাইছো, তুমি ঘুমাচ্ছ কেন? ঘুমানো যাবে না তো, এখনো তোমার সাজেশন বাকি, এখনো তুমি ন্যারেশনে আছো, আর বেশি টপিক বাকি নেই। তবে তোমাকে সাজেশনটা ভাই দেখতে হবে। তুমি আর যাই পড়ো না পড়ো, সাজেশনটা দেখে যাও, ইনশাআল্লাহ তোমার উপকারে আসবে। ওকে, এই জন্য সাজেশনটা ভাই মাস্ট বি দেখতে হবে। দেখো, যখন তুমি ন্যারেশন করবা, ন্যারেশন করার সময় তোমার দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টেন্স, একটা হচ্ছে টেন্স, আরেকটা হচ্ছে পার্সন, মানে তুমি কোন পার্সনের কোন কথা, এটা তোমাকে মনে রাখতে হবে। যে মনে রাখতে না পারো, তাহলে কিন্তু কাজ হবে না। মানে কে কোন কথা বলতেছে, কার কোনটা উক্তি, এটা তোমাকে বুঝতে হবে আগে। তোমাকে পার্সন মানে ফিক্সড করতে হবে কে কোন কথা বলতেছে। আর আরেকটা হচ্ছে কোন টেন্সে আছে, এটা তোমাকে মাস্ট বি ওটা আইডেন্টিফাই করতে হবে। না করলে তোমার ন্যারেশন তোমার মানে ঝালাকাল্লা হয়ে যাবে একদম। ওকে, তো দেখো যে উইল ইউ কাম উইথ মি, সেড রনি টু দ্য বয়। এখন তুমি যখন এটা করবা, এটা প্রশ্ন, তাই না? এটা প্রশ্ন, এটা প্রশ্ন। তাহলে প্রশ্নের ক্ষেত্রে আমরা কি নিয়ে আসি? আমরা আস্ক নিয়ে আসি, তাই না? আমরা যেটা করি যে রনি, সরি এদিকে তো করা আছে যে রনি আস্কড, আমরা আস্কড নিয়ে আসলাম। যখন রনি আমরা আস্কড নিয়ে আসলাম দা বয়, দা বয়ের পরে এখন দেখো তো, এই যে উইল, উইলটা কি ডাব্লিউএস ওয়ার্ড? উইলটা কি ডাব্লিউএস ওয়ার্ড? ডাব্লিউএস ওয়ার্ড না। যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড না, আমাদেরকে ইফ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ইফ। তাহলে ইফ, তারপর দেখো এই যে ইউ, এই ইউটা এই রনি দ্বারা পরিবর্তন হবে, বলে হি, হি। এরপর ছিল উইল, যেহেতু উইল ছিল আমরা উড, তারপর যা আছে তা নিয়ে আসলাম, এবং লাস্টে যদি মি ছিল, এটা কি হয়ে যাবে? বয় দ্বারা হিম হয়ে যাবে। এটা বোঝা গেল। এরপরে ইয়েস, এই যে ইয়েস আছে না, আই এম রেডি টু গো উইথ ইউ, তাহলে ইয়েস যেহেতু বলছে, দা বয় রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট, দা এই যে এন্ড সেড দ্যাট, ইয়েস এর জন্য এতটুকু চলে গেল। এরপরে এন্ড সেড দ্যাট হি ওয়াজ রেডি টু গো উইথ হিম,
হি ওয়াজ রেডি টু গো উইথ হিম। এরপরে দেখো তো, উই উইল স্টার্ট সুন সেড রনি, দেন রনি সেড দ্যাট দে উড। এই যে এখানে উইল আছে না, উইলটা জাস্ট উড বানাই দাও। কি বানাই দেবা? উইলটা জাস্ট উড বানাই দাও। হি উড স্টার্ট, সরি দে উড স্টার্ট সুন, হয়ে গেল। এরকম ভাবে আরেকটা হচ্ছে, ধরো তোমাদের এখানে একটা কথা কয়েকবার বলছে বা একজন কয়েকটা কথা বলছে, ফার্স্টে তুমি বলবা and added that, and added that। আবার ধর একটা সেন্টেন্স বলছে, বলে আবার বলছে, তাহলে তুমি কি দিবা? and also added that। অথবা তুমি এখানে দিতে পারো and again added that। বোঝা গেছে কি? তাহলে দেখো, একজন ব্যক্তি যদি দুইবার বা তিনবার কথা বলে, তো এইভাবে তুমি একটার পর একটা অ্যাড করবা। এখন তোমার যে ফুল স্টপও দেওয়া থাকে, শেষ হয়েছে, ফুল স্টপ আবার শুরু হয়েছে, কিন্তু তারই কথা, তাহলে তুমি এখানে এন্ড দিয়ে শুরু করবা। ওকে, বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। ন্যারেশন তোমাদেরকে এতটুকুই দেখাই দিলাম। প্রোনাউন রেফারেন্স, প্রোনাউন রেফারেন্স ভাইয়া, প্রোনাউন কয় প্রকার, প্রোনাউন সেটা তোমাকে জানতে হবে। প্রোনাউন হচ্ছে মূলত মানে সাধারণত 8 প্রকার, তাই না? সেই 8 প্রকার প্রোনাউন যদি তোমার জানা থাকে এবং তুমি যদি প্রোনাউন খুঁজে বের করতে পারো প্রশ্নে, তাহলে তোমার জন্য এটা একদম ইজি হবে। তাও এখানে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে ভ্যাগু অ্যান্টিসিডেন্টস, মানে তোমার হচ্ছে ভ্যাগু মানে কি? অস্পষ্ট, আনক্লিয়ার, আনক্লিয়ার অথবা অস্পষ্ট, অস্পষ্ট। ঠিক আছে, যদি অস্পষ্ট হয় সেক্ষেত্রে আমাদের কি নিয়ে আসতে হয় দেখো তো। বাক্য যখন একাধিক নাউনের, বাক্য যখন একাধিক নাউনের ক্ষেত্রে একটি মাত্র প্রোনাউন, মানে সব বাংলিশ হয়ে গেছে, কোনো বুঝলাম না। একটি মাত্র প্রোনাউন, যেমন ইফ দে দিস হি বসে, তখন প্রোনাউনটি অস্পষ্ট হয়ে যায়। পরীক্ষা খাতে প্রোনাউন পরিবর্তন করে নির্দিষ্ট নাউনটি বসাতে হয়। মানে ধরো দুইটা নাউন আছে, দুইটা নাউন আছে, এবং তুমি এই দুইটা নাউনের পরের যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটাই তুমি যখন যাবা, তখন যে দেখতে পারবা যে প্রোনাউন তো তুমি বসাবে একটা, কিন্তু তুমি কোন নাউনটাকে ইন্ডিকেট করতেছো। যে প্রোনাউনও বসাও, আমার স্পষ্ট হচ্ছে না, মানে ক্লিয়ার হচ্ছে না যে তুমি ফার্স্ট প্রোনাউনটা নাউনটাকে বললা না সেকেন্ড নাউনটাকে বললা। সেক্ষেত্রে মানে এটাকে বলা হয় ভ্যাগু অ্যান্টিসিডেন্টস, মানে হচ্ছে অস্পষ্ট, আনক্লিয়ার অ্যান্টিসিডেন্ট। এরকম আসলে তোমাকে তখন নাউনটাই বসাতে হয়। সেটা কিরকম দেখো, রুনা অ্যান্ড লিলি ওয়েন্ট টু দ্য মার্কেট, শি বট আ ড্রেস। এখন এই শি বলতে কাকে বোঝানো হয়েছে? শি বলতে কি রুনা না লিলি? কে ড্রেসটা কিনছে তুমি কি জানো? তুমি জানো, তখন তোমাকে নির্দিষ্ট করতে হবে, হয় রুনা না হয় লিলি, যে কোনো একটা বসাতে হবে। তোমার তো আগে পিছে আরো থাকবে, সেখান থেকে তুমি বুঝতে পারবা। তখন তুমি এই দেখো, এখানে প্রোনাউন না বসে ডিরেক্ট নাউন বসাতে হবে, রুনা বট আ ড্রেস। মানে তোমাকে আনক্লিয়ার রাখা যাবে না, একদম ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করতে হবে, আইডেন্টিফাই করে দিতে হবে। ওকে, এরপরে দেখো রিলেটিভ প্রোনাউন ট্র্যাপ। রিলেটিভ প্রোনাউনের ট্র্যাপ যেটা হচ্ছে, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই দুইটা জিনিস মানে হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের মতো। কিসের মতো? হাজবেন্ড এবং ওয়াইফের মতো। দুইটা দুইটাকে ছাড়া নড়ে না, একটার পিছনে একটা ছাড়বেই না। ওকে, এই দুইটা যেখানে যাবে একসাথে যাবে, যেখানে যাবে না একসাথে যাবে না, এরকম। এই জন্য রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট দুইটা পাশাপাশি থাকে। যদি পাশাপাশি না থাকে সেই সেন্টেন্স ভুল। এটা আসলে তোমার সেন্টেন্স কারেকশনের জন্য বললাম, এডমিশন তোমার আসবে। এখানে আমরা যেটা বলছে যে রিলেটিভ প্রোনাউন সর্বদা তার ঠিক পূর্বে নাউন অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। কি? নাউন অনুযায়ী বসা, তবে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট হচ্ছে মূলত নাউন। অ্যান্টিসিডেন্ট মূলত কি? অ্যান্টিসিডেন্ট হচ্ছে মূলত নাউন। যেমন দেখো, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস হু গিভ আস নলেজ। এখন এই বুকস আস আওয়ার বেস্ট ফ্রেন্ডস হু গিভ আস নলেজ, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। এখন দেখো তো এই ফ্রেন্ডস, যে বুকস, এটা ফ্রেন্ডস, বুকসটা কি ব্যক্তি না বস্তু ভাইয়া? ব্যক্তি না বস্তু? বস্তু না, মানে বস্তুটাই হচ্ছে আমাদের বন্ধু। তুমি যখন এটাকে আবার মডিফাই করবা, এখানে তুমি যদি হু দাও, মানে কি ব্যক্তি হয়ে যাচ্ছে না, মানে মিলতেছে না। তোমাকে এখানে বস্তুবাচক দিতে হবে, এই জন্য হুইজ অথবা দ্যাট দিতে হবে, যেহেতু বই অপ্রাণীবাচক বস্তু। বুঝা গেছে? এরকম ভাবে অ্যান্টিসিডেন্ট তোমাকে দেখে দেন তোমাকে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। এটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সের তোমার জন্য ট্র্যাপ। এরপরে দেখো, এরপরে প্রোনাউন রেফারেন্স বোর্ড প্র্যাকটিস আমরা একটু দেখি। ট্রাভেল ইজ আ পার্ট অফ এডুকেশন, ইট ক্যান বি গেইনড বাই ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেসেস হোয়েন আ পারসন ট্রাভেলস টু আদার প্লেসেস। এই যে দে দে ক্যান লার্ন মেনি নিউ থিংস, এটা আমাদের প্রশ্ন। কারেক্ট কি হবে দেখো, যে ট্রাভেল ইজ আ পার্ট অফ এডুকেশন, এটা আমাদের ঠিক আছে, এখানে আমাদের কোনো সমস্যা নাই। ইট ক্যান বি গেইনড, ইট, এই ইট বলতে কাকে বোঝাচ্ছে? যে কেন আমি বললাম যে ইট বলতে কাকে বোঝাচ্ছে, ট্রাভেলও আছে এখানে। আমাদের হতো, তোমার জন্য একটু বড় করে দেই, ঠিক আছে, একটু বড় করে দিই হালকা, বোঝা যাচ্ছে না? দেখো যে এখানে, এখানে তোমাদের কি কি আছে ভাইয়া?
এখানে দেখো তো এই যে ট্রাভেল আছে একটা, আবার এডুকেশন আছে একটা, দুইটা নাউন। এখানে তুমি কোন নাউনটাকে তুমি রেফার করবা, এই জন্য তোমাকে ডিরেক্ট লিখতে হবে যে দিস এডুকেশন। কি দিস এডুকেশন, মানে আনক্লিয়ার প্রোনাউন দেয়া যাবে না, এই জন্য দিস এডুকেশন এটুক গেল। যার পর আবার যেখানে দে আছে, তাই না, দে আছে। এখন এই দে দে এখানে দেখো তো হয়ে না পার্সন, এখানে তো আছে আ পার্সন। এখানে কই আছে, এখানে যে আ পার্সন আছে, এই পার্সনের জন্য কি প্লুরাল যায়? কখনোই প্লুরাল যাবে না। এখানে কি আসবে, এখানে হি অথবা শি আসবে। কি আসবে, হি অথবা শি আসবে। এটা এটা এগুলো তোমার প্রোনাউন রেফারেন্স। এবং তোমার এখানে একটা জিনিস আছে ভেগু, অথবা এই যে আমি যেটা বললাম যে আনক্লিয়ার, এখান থেকে তুমি যদি বইও পড়ো মিনিমাম 5 থেকে 6টা রুলস এখানেই পাবা। এন্টিসিডেন্ট থেকে পাবা 2টা। হ্যাঁ, এগুলোই তোমার আসবে, এর বাহিরে আর আসবে না। আমি জাস্ট তোমাদেরকে একদম পিক যে রুলস আছে, একদম মানে হিডেন রুলস গুলা, সেটা তোমাকে দেখাই দিচ্ছি। আমি অন্য কিছু দেখাই দিয়ে তোমার আমি টাইম ওয়েস্ট করাবো না। এরপরে দেখো, এরপরে হচ্ছে মডিফায়ার। মডিফায়ার আমরা একটু পার্টস অফ স্পিচ দেখি। ওকে, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। দেখো তো ভাইয়া, পার্টস অফ স্পিচের নাউন, নাউনকে কে মডিফাই করে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। ভার্ব, ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। তারপর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। আর এটা হচ্ছে পুরো সেন্টেন্স, পুরো সেন্টেন্সকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। ওকে, এই যে জিনিসটা, এই জিনিসটা থেকে যে তোমার মডিফায়ার সম্পূর্ণ হয়ে গেছে, তুমি কি জানো? বিষয় হচ্ছে না, দেখো তোমাকে দেখাই দিই। দেখো, ইউজ এন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, মানে তোমাকে অ্যাডজেক্টিভ ইউজ করতে বলা হয়েছে যে অ্যাডজেক্টিভটা নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করবে। ওকে, দেখো, হি ইজ আ ভার্চুয়াস ম্যান, ম্যানটা কি নাউন না? ম্যানটা হচ্ছে নাউন, নাউনের আগে তাহলে আমাদের কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে। প্রশ্ন থাকবে এরকম, ইউজ এন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, মানে নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করতে হবে কি দ্বারা? অ্যাডজেক্টিভ দ্বারা। এরপরে দেখো, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, নাউন অ্যাডজেক্টিভ মানে দুইটা পাশাপাশি নাউন বসবে, কিন্তু যখন তোমার 100টা নাউনও পাশাপাশি বসাবাই, 100টা নাউনও পাশাপাশি বসাবাই, এরকম পাশাপাশি, এরকম পাশাপাশি, সবার লাস্টেরটা জাস্ট নাউন হবে, সবার লাস্টেরটা কি হবে? নাউন হবে। আর আগে সবগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সবগুলো কি হবে? সবগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তোমাকে বিস্তারিত পড়াশোনা ভাই, হিউজ পড়াশোনা। হ্যাঁ, তোমাকে জাস্ট আমি পিক পয়েন্ট, পিক রুলস গুলো তোমাকে দেখা দিচ্ছি, যেগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে। তাহলে দেখো, এগুলো জাস্ট হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। এই জন্য যখন বলবে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, মানে হচ্ছে দুইটা নাউন আমাকে পাশাপাশি বসাইতে হবে। যে দুইটা নাউন পাশাপাশি বসবে, আগের নাউনটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। উই এনজয়েড আ ফুটবল ম্যাচ, ম্যাচটা আমাদের নাউন থেকে গেল, এবং এই যে ফুটবল, এই ফুটবলে তখন আমাদের অ্যাডজেক্টিভ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? এরপর দেখো, ইউজ এন ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে তীব্রতা। ইন্টেন্সিফায়ার মানে কি? তীব্রতা। এই যে অ্যাডজেক্টিভের সব বাংলিশ হয়ে গেছে ভাইয়ারা। অ্যাডজেক্টিভের তীব্রতা বাড়াতে সাধারণত ভেরি বসে, ভেরি বসে। এখানে আরো একটা জিনিস বসানো যায়, সেটা হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে না, তোমরা বুঝবা না। এক্সট্রিমলি, হ্যাঁ, এক্সট্রিমলি, আবার মাছ, এটাও ইউজ করতে পারো। এক্সট্রিমলি, মাছ, দুইটাই ইউজ করতে পারো। হি ইজ ভেরি অ্যাক্টিভ ইন দ্য ক্লাস, মানে তোমাকে অলওয়েজ অ্যাডজেক্টিভের তীব্রতা বুঝাইতে হবে। কি? অ্যাডজেক্টিভের তীব্রতা, অ্যাডজেক্টিভের তীব্রতা। ওকে, এরপরে দেখো, এরপর আমরা চলে যাই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব। দেখো, এখন আমরা যে 5টা জিনিস অলরেডি এখানে দেখছি, এই যে 5টা জিনিস, যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্বকে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে অ্যাডভার্ব, সেন্টেন্সকে অ্যাডভার্ব। এখান থেকে তোমার কিন্তু মডিফায়ার ভাই শেষ, এখান থেকেই মডিফায়ার শেষ। সাথে এক দুইটা আসে, সেটা হচ্ছে যে ইন্টেন্সিফায়ার আসে। হ্যাঁ, আরো আমাদের হয়তো এখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে যে অ্যাপ পজিটিভ। এখন অ্যাপ পজিটিভটা কি সেটা বলতে পারো? এটা হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করা। কি করা? অতিরিক্ত তথ্য প্রদান করা, অতিরিক্ত তথ্য প্রদান করা। তাহলে অ্যাপ পজিটিভ যে অতিরিক্ত তথ্য প্রদান করা, সেটা কিরকম? কাজী নজরুল ইসলাম, আওয়ার ন্যাশনাল পোয়েট, ডাইড ইন 1976। এই যে আবার ন্যাশনাল পোয়েট, দেখো তো এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে এখানে কিন্তু ফাঁকা থাকবে। ওকে, তাহলে দেখো এই যে এটা আমার কাজী নজরুল ইসলামের আরেকটু অতিরিক্ত তথ্য দিচ্ছে যে কাজী নজরুল ইসলাম কি আমাদের জাতীয় কবি। তাহলে কি অতিরিক্ত তথ্য, এটা কি হয়ে যাবে? অ্যাপ পজিটিভ। আর ইনফিনিটিভ ফ্রেজ, আমরা ইনফিনিটিভ জানি যে 2+V1, 2+V1, এটা হচ্ছে ইনফিনিটিভ। যখন ইনফিনিটিভ ফ্রেজে যাবা, এর সাথে আরো কিছু আমাদেরকে যোগ করতে হবে। মানে আমি যদি বলি যে টু ওয়াক ইন দ্য মর্নিং, টু ওয়াক
ইন দ্য মর্নিং। দেখো তো টু ওয়াক এটা হচ্ছে ইনফিনিটিভ, আর যখন পুরাটা ধরবা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। তাহলে এরকম যে 2+V1 সাম ওভার সি ওয়েন্ট টু ঢাকা টু সাম বাই বুক, টু বাই সাম বুকস, এই যে আরেকটু অতিরিক্ত যোগ করছে, ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। আর এই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, দেখো ভার্বকে কে মডিফাই করবে? অ্যাডভার্বই মডিফাই করবে। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ইংরেজি বলে কিভাবে? একদম ফ্লুয়েন্টলি, চমৎকার হবে। তাহলে এই যে স্পিক্স কে মডিফাই করতেছে ফ্লুয়েন্টলি, বোঝা গেছে? এরকম ভাবে তোমাদের মডিফাই আসবে। তোমাদের মডিফায়ার যে খুব কঠিন তা না, তোমরা এখান থেকে হুবহু মার্কস তুলতে পারো। দেখো তো কুমিল্লা বোর্ড আমরা একটু দেখি, টেলিভিশন হ্যাজ বিকাম আ প্রি মডিফাই অ্যাডজেক্টিভ উইথ ইন্টেন্সিফাই। যে ইন্টেন্সিফাই বলছে, চোখটা অফ করে তুমি ভেরি অথবা মাস বসে দাও, ভেরি ম্যাক্সিমাম ক্ষেত্রে বসে। ভেরি পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট, ইট টেলিকাস্ট ড্যাশ প্রি মডিফাই নাউন উইথ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসাতে হবে, প্রোগ্রাম আছে, প্রোগ্রামের আগে তুমি ভেরিয়াস বসাতে পারো, ঠিক আছে? এবার দেখো ঢাকা বোর্ড, রবীন্দ্রনাথ ঠাকুর পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি? যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, অতিরিক্ত তথ্য প্রদান করা, তাহলে আ গ্রেট পয়েন্ট হয়ে গেল। রবীন্দ্রনাথ পরিচয় দিতে এই যে অ্যাপোজিটিভ, অতিরিক্ত তথ্য, প্রোগ্রাম নাউনের পূর্বে ভ্যারাইস বসেছে, এখানে ভেরি, ভেরি, মানে ভেরি, কি আর বলবো, ভেরি। এবার হচ্ছে কানেক্টর, কানেক্টর। এখন এই কানেক্টর নিয়ে যে একটু কথা বলি, যে কানেক্টর নিয়ে কথা বলতে গেলে আমাদের কি আসে, যে ভাইয়া তোমার কাছে আছে ধরো 200 টাকা, আমি তোমার কাছে চাচ্ছি 500 টাকা, পসিবল? তুমি কি দিতে পারবা? 200 টাকা যদি চাই, সরি যদি 500 টাকা চাই, তোমার কাছে আছে 200 টাকা, তুমি তোমাকে দেওয়া পসিবল না। তোমার কাছে যদি থাকে 1500 টাকা, আমি যদি 500 টাকা চাই, তুমি আমাকে দিতেও পারো, তাই না? এটা হচ্ছে কথা। তো তুমি কানেক্টরস পড়ো, কানেক্টরস তোমাদের মাথাতে থাকে 7 থেকে 8টা, এর বাইরে তুমি জানোই না, কিন্তু কানেক্টরস এখানে 45-50টার মতো আছে। তাহলে এতগুলো কানেক্টরস এর মধ্যে তোমাদের মাথায় থাকে, তখন তুমি অ্যাটলিস্ট এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবা, এবং তোমার মাথাতেই থাকে 7 থেকে 8টা। তাহলে কানেক্টরস গুলোকে জানতে হবে না আমাদের? তাও এখানে তোমাকে কিছু জিনিস দেখাই দেই। যখন সিকোয়েন্স বুঝাবে, কি বুঝাবে? সিকোয়েন্স বা ক্রোম, ক্রোম বুঝাবে, তখন আমরা কি ইউজ করবো? দেখো তো ভাইয়া, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, মোরিভার, ফার্দার মোর, ইন এডিশন টু, ধাপে ধাপে তথ্য যোগ করতে, ঠিক আছে? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এগুলোও আসে, এবং এর সাথে সাথে মোরিভার, ফার্দার মোর, ইন এডিশন টু, ফার্স্ট অফ অল এরকম চলে আসে। এটা হচ্ছে ক্রোম যখন বুঝাবে। এরপরে দেখো, এরপর হচ্ছে রেজাল্ট, যখন রেজাল্ট চলে আসে, দেয়ার ফর, কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট, টাস্ক, এই যে কোনো কাজের ফলাফল বুঝাতে, বোঝা গেছে? তোমাদের জন্য একদম ভাই শর্টকাট এগুলো নিয়ে আসছি, এর হচ্ছে শর্টকাট তো হয়ই না। এরপর দেখো গ্রুপ বি, বিপরীত ধর্মী বা উদাহরণ, কিরকম? কন্ট্রাস্ট, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, নেভারথলেস, অন দ্য কন্ট্রারি, ঠিক আছে? এগুলো দেখো, তাহলে এগুলো কি আসছে? বিপরীত কোনো কথা প্রকাশ করতে, মানে তোমাদের বিপরীত কোনো কথা বুঝায়, তখন তুমি হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, নেভারথলেস, অন দ্য কন্ট্রারি এগুলো তুমি ইউজ করতে পারো। আর যে এক্সাম্পল, ফর এক্সাম্পল, ফর ইন্টেন্স সাসেস টু ইলাস্ট্রেট, কোনো উদাহরণ দিতে, ঠিক আছে? মানে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে তুমি এগুলো ইউজ করতে পারো। দেখো তোমার কতগুলো হয়ে গেল ভাইয়া, তুমি দেখছো একবারও, আর বাকিগুলো তোমরা পারবা। দেখো বরিশাল বোর্ড, মোবাইল ফোন ইজ ভেরি ইউজফুল ড্যাশ, ইট হ্যাজ সাম ডিমেরিটস ড্যাশ, ইট কজেস হেলথ হ্যাজার্ডস ফর স্টুডেন্টস। দেখো তো এখানে ফর এক্সাম্পল হবে, সব বুঝতে পারতেছো, ফর এক্সাম্পল, ইট কজেস এটা বোঝা যায়, কিন্তু ড্যাশ ইট হ্যাজ সাম ডিমেরিটস, দেখো তো পূর্বের ভালো গুণের বিপরীতে খারাপ গুণ আনতে হাউএভার বসেছে। তুমি এখানে হাউএভার, অন দ্য আদার হ্যান্ড বা নেভারথলেস এগুলো তুমি ইউজ করতে পারো। এবার ঢাকা বোর্ড, হি স্টাডিজ রেগুলারলি, দেয়ারফর হি গেটস গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন, নিয়মিত পড়াশোনা করার ফলে সে ভালো মার্কস পাওয়ার ফলাফল। এই জন্য আমরা কি বসাবো? দেয়ার ফর, মানে রেজাল্টের ক্ষেত্রে আমরা দেয়ার ফর ইউজ করতে পারি, বোঝা গেছে? একদম শর্টকাট ভাই, একদম শর্টকাট। এবার দেখো সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম তোমাদেরকে এর আমি একটা হ্যাক্স দিয়ে দেই, যে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম, তারপর হচ্ছে অ্যান্টোনিম, প্রিপোজিশন, এই দুইটা জিনিস করবা কি বিগত 5 থেকে 7 বছর, 5 থেকে 7 ইয়ার্স এর যে বোর্ডগুলো রয়েছে সেগুলো সলভ করবা। সলভ করলে দেখবে তোমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে, এখান থেকে রিপিট আসে। ওকে, দেখো যে সিনেমা যখন তুমি পড়বা, তোমার এই যে এখানে দেখো সিনেমা কতগুলো দেয়া আছে, এতগুলো তো পরীক্ষা আগে মুখস্থ করা পসিবল না, সব ভুলে যাবা। যেমন এই যে কাইন্ড, জেনারাস, এটা হচ্ছে কি মেলিভোলেন্ট, ক্রুয়েল, আনকাইন্ড, তারপর থার্ড, ফয়েল, ডিসপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্ট, এগুলো মানে কি? ব্যর্থ হওয়া। আর ফ্রাস্ট্রেট, তারপর জেনুইন মানে আসল, অথেন্টিক, রিয়াল, পিওর, যখন অ্যান্টোনিম যাবা ফেক, তারপর হচ্ছে কন্টারফেট, তারপর হচ্ছে পোভার্টি মানে কি? দারিদ্র, এটা হচ্ছে কি? ডেস্টিটিউশন, হার্ডশিপ, পেনারি। এরপর কি? এটা যদি অ্যান্টোনিমে যাও, ওয়েলথ, রিচনেস এরকম আসবে। এগুলো তোমাদের পরীক্ষার আগের রাতে মুখস্থ করা কখনোই পসিবল না। হ্যাঁ,
হোস্টিলিটি, অ্যান্টোনিম কি আসবে? ফ্রেন্ডশিপ, অ্যামিটি। হোস্টিলিটি মানে কি? শত্রুতা, বিপরীত বন্ধুত্ব। এরপরে হচ্ছে প্রসপারিটি, সিনোনিম কি আসবে? অ্যাফ্লুয়েন্স বা সাকসেস। প্রসপারিটি মানে বৃদ্ধি। এরকম তোমরা এগুলো একটু দেখে নিবা, আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। ফ্রি যে গ্রুপটা আছে সেখানে অ্যাড হয়ে যাও, পিডিএফ আমি ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দেবো। দেখো ইউজ অফ পাংচুয়েশন, পাংচুয়েশন তোমাদেরকে পড়াইতে হয় না, তবু একটু দেখাই দেই যে পাংচুয়েশন ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ন্যারেশন। ন্যারেশন, যাদের ন্যারেশন ভালো পারো তারা পাংচুয়েশন ভালো পারবে, এটা আমি আগে বলে দিলাম, মন খারাপ করার কিছু নাই। ন্যারেশন ভালো পারো, পাংচুয়েশন ভালো পারবা। ন্যারেশন ভিত্তিক বাক্য বক্তার মুখে হুবহু বক্তব্যের দুই পাশে ইনভার্টেড কমা, এই যে আমরা ন্যারেশন উক্তি ইউজ করি, ইনভার্টেড কমা ইউজ করি, তাই না? এই ইনভার্টেড কমা এবং এর ভিতরের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল, এই প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল হতে হবে। কি হতে হবে? ক্যাপিটাল লেটারে হইতে হবে। তাহলে দেখো হি সেড টু মি কমা ইনভার্টেড কমা, এই যে হোয়ার, এটা কি? এটা হচ্ছে হোয়ার। হোয়ার আর ইউ গোয়িং, বোঝা গেছে কি? হোয়ার আর ইউ গোয়িং। এরপরে দেখো, এরপরে রুল নাম্বার হচ্ছে 2, কোয়েশ্চন ট্যাগ বা কমা। ট্যাগ কোয়েশ্চন, ট্যাগ কোয়েশ্চন যখন আসবে তখন কমা ইউজ করতে হয়। ইউ আর এ স্টুডেন্ট, এই যে কমা, এরপরে আর এন্ড এর পরে আবার একটা প্রশ্নবোধক ইউজ করতে হয়। আর যখন সেন্টেন্স একটা শেষ হয়ে যায় আমরা ফুল স্টপ ইউজ করব। যে বিস্মিত হয়ে যায় এক্সক্লেমেটরি সাইন ইউজ করব। যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এরকম প্রশ্নবোধক সাইন ইউজ করব। বোঝা গেছে? দেখো আমরা একটু বোর্ডে দেখি যে হোয়ার আর ইউ লয়টারিং হেয়ার সেড রনি টু দ্য বয় ইট ইজ আ ব্যাড হ্যাবিট। এই যে হোয়াই, ফার্স্টে আমাদের এটা হোয়াই গেল, আর ইউ লয়টারিং হেয়ার, প্রশ্নবোধক, সেড রনি টু দ্য বয়, ফুল স্টপ, আই সরি ইট ইজ আ ব্যাড হ্যাবিট, এটাও ওর কথা, ইনভার্টেড কমার ভিতরে চলে যাবে। বোঝা গেছে? এরপরে দেখো, এরপরে আমরা কিসে যাব? এরপরে আমরা যাব হচ্ছে কিছু টপিক, সেটা হচ্ছে যে তোমাদের বোর্ডের কোশ্চেন তোমরা কিভাবে পরীক্ষায় ভালো করবা, কিভাবে পরীক্ষায় ভালো করবা। এটা আমি ভালো করেই বলে দিই, যেহেতু ভালো করার কথা ভালো করে বলে দেই, যে বোর্ডের কোশ্চেন ভালোভাবে করবে, বিশেষ করে তোমাদের যে ভোকাবুলারি পার্টগুলো আছে, যে বোর্ডের কোশ্চেন ভালোভাবে করবে, তা সে কমন না পাইলেও, ধরো কমন পায় নাই, তবু তার যে আইডিয়াটা হবে ভাইয়া, সে আইডিয়ার ধারের কাছে তুমি যেতে পারবে না। তোমাকে এই জন্য শুধু মানে রুলস পড়লেই হবে না, তুমি রুলস পড়তেছো, তুমি প্রচুর মেধাবী, বাট তুমি প্র্যাকটিস করো না, প্র্যাকটিস গুলো তুমি বোর্ড থেকে করো না, বোর্ডে গুলো তোমার মুখে নাই, তোমার মানে মাথায় নাই, তাহলে তুমি এত রুলস চুজ করে পরীক্ষা হলে নাও পারতে পারো, নর্মাল। আর যে ধরো রুলস পড়ছে আগে থেকে, রুলস পড়ে ফেলছে, এরপরে সে প্র্যাকটিস করছে, মডেল করছে, করে এসে বোর্ডের গুলো সলভ করছে, তার দ্বারা পরীক্ষা ভালো করা পসিবল। কি পসিবল? কারণ সে কি ভাইয়া, সে পরিশ্রম করছে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য বোর্ডের গুলো থেকে তোমাদের অনেক কমন আসে, এই জন্য এটা মার্ক রাখতে হবে। এবং ফুল মার্কস পর একটা টপিক হচ্ছে মডিফায়ার, কানেক্টর এবং স্পেশাল ফ্রেজ, এগুলো তুমি ফুল মার্ক পাবা। মানে ফুল বলতে তুমি 10-এ 10, 5-এ 5, 7-এ 7 এরকম ফুল মার্কস পাবা। এই জন্য এগুলো একটু ভালো করে ভাইয়া পড়তে হবে। এটা হচ্ছে ভুলের খাতা তৈরি। তুমি এই যে ভোকাবুলারি যে পার্টটা পড়বা, ভোকাবুলারি যে পার্টটা পড়বা, এই ভোকাবুলারি পার্টটা যেগুলো তোমার একটু ভুল হচ্ছে বা কঠিন মনে থাকতেছে না, একটু খাতায় লেখো, পরীক্ষার রাতে, একদম রাতে অথবা সকালে একটু দেখে যাবা। ওকে, এইভাবে তুমি পড়ো, ইনশাআল্লাহ তুমি ভালো করবে। এখন তোমাদের মোস্ট ডিমান্ডেবল যে জিনিসটা, সেটা হচ্ছে সাজেশন, তাই না? তোমাদের এখন একটু সাজেশন দিয়ে দেই, সাজেশন না দিলে তোমরা আবার একটু মন খারাপ করবা, তাই না? তো একটু সাজেশন দিয়ে দেই, মন খারাপ করার কোনো কারণ নাই। সাজেশন দেখো, লেটার রাইটিং এর সাথে তোমাদেরকে নিয়মটা দেখা দিব কিভাবে লিখতে হবে। অ্যান অ্যাপ্লিকেশন ফর টেকিং মেজার্স এগেইনস্ট দ্য আউটসাইডার্স, মানে লেটার এটা পড়তে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু অ্যারেঞ্জ দ্য স্টাডি ট্যুর, এরপরে কি, এরপর হচ্ছে ডিবেটিং ক্লাব ইন দ্য কলেজ, এরপর হচ্ছে পারমিশন ফর হোল্ডিং দ্য ফ্রেশার্স রিসেপশন, পারমিশন টু অ্যারেঞ্জ দ্য ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, এরপর হচ্ছে পারমিশন টু অর্গানাইজ দ্য রিলিফ ক্যাম্পেইন, এরপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এরপরে কি, এরপরে হচ্ছে এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ 9, এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ, এখানে 9 নাম্বার। ওকে, 9 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর আ সিট ইন দ্য স্কুল কলেজ হোস্টেল, এটাও ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে যে সায়েন্স ফেয়ার, কি সায়েন্স ফেয়ার, ইউজ দ্য কলেজ গ্রাউন্ড ফর দ্য সায়েন্স ফেয়ার, এটা ইম্পর্টেন্ট আছে। আরেকটা হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন ফর এডমিশন অন টিসি, এটা তোমাদের নাও আসতে পারে। এরপর হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন টু ওপেন আ রিলিফ ক্যাম্প ইন ইউর কলেজ প্রিমিসিস। এরপর লাস্ট যেটা হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফেসিলিটিস ইন দ্য ক্লাসরুম, এগুলো তোমাদের একটু বেশি পরিমাণে আসে, এগুলো তোমাদের লেটার, এগুলো একটু দেখে রাখবা। হ্যাঁ ভাইয়া, এগুলো একটু দেখে রাখতে হবে। এখন তোমাদের কথা হচ্ছে লেটার লেখারও অনেকে নিয়ম জানতে চাচ্ছ, ভাই নিয়ম কি হবে? দেখো, লেটার লেখার নিয়মটা কিরকম, যে এটা তোমাদের ফার্স্টে দেয়া থাকবে যে ধরো তুমি অমুক কলেজের স্টুডেন্ট, এটা সেটা দিয়ে তোমার ডিরেক্ট চলে আসবে, নাও অন behalf of the students write an application to your principal for taking measures against the outsiders, এটা ঢাকা বোর্ড
25-এ আসছে, দিনাজপুর বোর্ড 23, বরিশাল বোর্ড 15-তে আসছে। দেখো একটা যেবার আসে কিরকম রিপিট হয়, তোমাদের যেগুলো রিপিট হয়েই চলে আসে, এই জন্য কেউ যদি বোর্ডে গুলো পড়ো সে কমন পেয়ে যাবা। দেখো যে অ্যান্সারটা যখন লিখবো ফার্স্ট আমরা তারিখ দিব, তারিখ দিলাম, দ্য প্রিন্সিপাল যার কাছে লিখতে বলবে প্রিন্সিপালের কাছে লিখতে বলে, দ্য প্রিন্সিপাল, এরপর তোমার কলেজের নাম, কলেজের ঠিকানা দিয়ে দিলা, এরপর সাবজেক্ট কোন সাবজেক্ট লিখতেছো, অ্যাপ্লিকেশন ফর টেকিং মেজার্স এগেইনস্ট আউটসাইডার্স ইন দ্য ক্যাম্পাস লিখে শেষ করলা। এরপরে যে স্যার দ্বারা শুরু করলা, উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ regrettably inform you that we are beset with a problem nowadays, বা তুমি তোমার বডি মানে তোমার লেটারের বডি যেরকম ভাবে তুমি পড়ে আসছো যে উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, এরপর তুমি ডিরেক্ট সাবজেক্টে ঢুকে যাও, মানে যেটা তোমার প্রবলেম তুমি সেভাবে ঢুকতে পারো, কোনো সমস্যা নাই। এক একজনের বডি লেটার বডি এক এক রকম হয়ে থাকে, সেটা নিয়ে প্যারা হবে না, এগুলো তুমি লিখে শেষ করবা। শেষ করে লাস্টে যে উই দেয়ারফর হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড এন্ড অবলাইজ দেয়ার, এটা ইজি আছে এই জন্য আমি এটা তুলে দিচ্ছি। এরপরে ইয়ার্স ফেথফুলি তোমার নাম দিবা, ক্লাসেস রোল অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অন ঢাকা ক্যান্টনমেন্ট কলেজ, যেহেতু এটা সবার পক্ষ থেকে লিখতে বলা হয়েছে যার কারণে তোমাকে এখানে লিখতে হবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ঢাকা ক্যান্টনমেন্ট কলেজ। বুঝা গেছে? এটা গেল লেটার লেখার নিয়ম। এরপরে দেখো, এরপর আমরা চলে যাব রিপোর্ট রাইটিং এ। রিপোর্ট রাইটিং এ ভাই আমরা সাজেশন একটু দেখি, এগুলো সাজেশন অবশ্যই যেগুলো তোমরা হাইলাইট করা আছে এগুলো একটু বেশি করে দেখে যাবা। আর রিপোর্ট অন ফুড অ্যাডাল্টারেশন রিপোর্ট, এরপর হচ্ছে রিপোর্ট অন ইনক্রিজিং নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট, এরপর হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি। এরপরে দেখো যে এই তিনটাই তাহলে ফার্স্টের তিনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট। এরপর রিপোর্ট অন দা অবজারভেন্স অফ দা ইন্ডিপেন্ডেন্স ডে, মানে ইন্ডিপেন্ডেন্স ডে। এরপর হচ্ছে ইম্প্যাক্ট অফ ফেসবুক। এরপরে কি, এরপর হচ্ছে রিপোর্ট অন দা ডিভাস্টেটিং কনসিকুয়েন্স অফ ড্রাগ এডিকশন। ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া। এরপর রিপোর্ট অন করাপশন। এরপর রিপোর্ট বুক ফেয়ার। এরপর রিপোর্ট অন আ টেরিবল ফায়ার অ্যাক্সিডেন্ট ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি, হ্যাঁ এটা খুবই হয়। এরপর হচ্ছে রিপোর্ট অন প্রাইস হাইক, মানে তোমার এগুলো প্যারাগ্রাফের সাথে কানেক্টেড, কিসের সাথে, প্যারাগ্রাফের সাথে কানেক্টেড। এরপর রিপোর্ট অন কজেস অফ স্টুডেন্টস ফেইলার ইন ইংলিশ। তারপর রিপোর্ট অন কালচারাল প্রোগ্রাম দ্যাট ওয়াজ হেল্ড ইন ইউর কলেজ। আর রিপোর্ট দ্য মিজারেবল কন্ডিশনস অফ দ্য স্লাম ডুয়েলার্স। এরপর হচ্ছে রিপোর্ট অন দ্য ডিভাস্টেটিং কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন বা কাটিং ডাউন অফ ট্রিজ। তারপরে হচ্ছে স্যাটেলাইট চ্যানেলস ইন আওয়ার প্রেজেন্ট সোসাইটি। গেল। এখন এটা যাওয়ার পরে তোমার রিপোর্ট রাইটিং এর যে নিয়মটা আছে ভাই, কি আছে নিয়ম আছে, দেখো যে তুমি ফার্স্টে তোমাকে একদম হেডিংটা দিতে হবে, যে হেডিংটা কি, জুলাই আপরাইজিং, এটা হেডিং এখানে। ওকে, জুলাই আপরাইজিং 2024 স্টুডেন্ট মুভমেন্ট টপলস গভর্নমেন্ট, এটা গেল। যাওয়ার পরে তুমি তোমার নাম আর কি, সামির হাসান, স্টাফ করেসপন্ডেন্ট দ্য ডেইলি স্টার, পত্রিকার নাম দিতে হবে, পত্রিকায় যেহেতু যাবে পত্রিকার নাম দিতে হবে, ঢাকা 9 আগস্ট 2025। তারিখ দেখো, নাম, তোমার পরিচয়, পত্রিকার নাম, ঠিকানা, তারপর হচ্ছে তারিখ, কয়টা জিনিস যাবে সবগুলো একসাথে যাবে। যাওয়ার পর এই যে দিয়ে দিলা, দেওয়ার পর তোমার শুরু হয়ে গেল একদম 4টা বা 5টা প্যারাতে তুমি শেষ করতে পারো। দ্য জুলাই আপরাইজিং 2024 ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট স্টুডেন্ট লেড মুভমেন্ট গ্রেটলি চেঞ্জ দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন বাংলাদেশ। এভাবে তুমি লেখা শুরু করো ভাইয়া, লেখা শুরু করে তোমার যাবা একদম লাস্টে যে কিচ্ছু করার দরকার নেই, তুমি লাস্টে যে নর্মালি শেষ করে দিবা। যেমন এখানে শেষ করেছে কি দিয়ে, যে আনটিল আ নিউ প্রাইম মিনিস্টার ইন চোজেন আফটার দ্য নেক্সট ইন জেনারেল ইলেকশন, যে শেষ হয়ে গেল, এখানে আর কিছু নাই। এভাবে তুমি লিখে দিবা, তুমি ফুল মার্কস ইনশাল্লাহ পাবা, ফুল মার্কস ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, এরপরে দেখো, এরপর প্যারাগ্রাফ রাইটিং এ যখন আমরা যাবো, প্যারাগ্রাফ রাইটিং এ তোমার এই যে পজিটিভ এন্ড নেগেটিভ ইম্প্যাক্টস অফ ফেসবুক ইন্টারনেট ড্রাগ, এগুলো ড্রাগে তো শুধু নেগেটিভ ইম্প্যাক্টস যতগুলো আছে, মানে পজিটিভ এন্ড নেগেটিভ, এগুলো সবগুলো দেখে যাবে, ইম্পর্টেন্ট জিনিস। হচ্ছে ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালু, তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন, তারপর হচ্ছে অ্যাবিউজ অফ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, যেটা বললাম এই যে এটা এখানে আসবে। ওকে, এরপর হচ্ছে গ্লোবালাইজেশন এন্ড মডার্ন টেকনোলজি, তারপর হচ্ছে আইডিয়াল স্টুডেন্ট, মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, মানে হচ্ছে এম ইন লাইফ, অনেকে জানো না, অনেকেই তোমার বলো যে ভাই এটা আবার কি, এম ইন লাইফ একই জিনিস। এরপরে হচ্ছে সিটি লাইফ এন্ড রুরাল লাইফ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের অনেকবার আসছে, এই দেখো কতবার আসছে, এই জন্য বোর্ড শত রয়েছে, যাতে তোমাদের বিশ্বাস হয়। এরপরে দেখো, এরপরে আরো কি আছে, আরো আছে কজেস এন্ড ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জেস, এটা তোমাদের বইয়ের প্যাসেজ তো, এটা আসতে পারে বলা যায় না, ইম্পর্টেন্ট জিনিস যতটুকু রয়েছে সবগুলো ইম্পর্টেন্ট। কজেস এন্ড ইফেক্ট অফ প্রাইস হাইক, ইম্পর্টেন্ট জিনিস। এনভায়রনমেন্ট পলিউশন, ইম্পর্টেন্ট জিনিস। এরপর যে ফুড অ্যাডাল্টারেশন, ইম্পর্টেন্ট জিনিস। কজেস এন্ড দেয়ার কনসিকুয়েন্স অফ ড্রাগ এডিকশন, এর কথা বললাম, এই যে ড্রাগ এডিকশন এটাও আসছে দিনাজপুর বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 16, মানে সবগুলো তোমাদের ইম্পর্টেন্ট। এখন কম্পোজিশন যখন যাবা, তোমাদের প্যারাগ্রাফ যেগুলো পড়ছো সেগুলো তো পড়ছো, সাথে কম্পোজিশন
ফার্স্ট পার্ট পরীক্ষা হয়ে গেছে, সেখানেও কিছু পড়ছো প্যারাগ্রাফ, তাই না? সেখান থেকে এখন দেখো যে দ্য সিগনিফিকেন্স অফ জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, এরপর হচ্ছে ফিমেল এডুকেশন, এরপর হচ্ছে স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস, ড্রাগ এডিকশন প্যারাগ্রাফেও ছিল, হ্যাঁ, স্টুডেন্ট সোশ্যাল সার্ভিস প্যারাগ্রাফের মতো পাবা। তারপর ফিমেল এডুকেশন পড়ো নাই প্যারাগ্রাফে, ডিউটিস এন্ড রেসপন্সিবল অফ স্টুডেন্টস, চাইল্ডহুড মেমোরিজ, এগুলো ইম্পর্টেন্ট জিনিস ভাই, ইজি জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, এরপরে হচ্ছে ভ্যালু অফ টাইম, হচ্ছে মডার্ন টেকনোলজি অ্যান্ড গ্লোবালাইজেশন, প্যাট্রিয়টিজম, ইন্টারনেট অ্যান্ড ইউজ এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। ঠিক আছে, এরপর দেখো তো আরো কি বলা আছে। ও ভাই, আর তো বলা নাই, আর কি বলা থাকবে, স্লাইডই তো 57টা, কম্পোজিশন দিয়ে তো টপিক শেষ। তাহলে দেখো, এই যে তোমাকে ক্লাসটা করানো হইলো, ওকে, এই যে ক্লাসটা তোমাকে করাইলাম আমি, আমি ধরো সত্যি বলতে আমার শরীরটা অসুস্থ, যে অসুস্থ শরীর নিয়ে তোমাদের জন্য স্লাইড বানায় ক্লাসটা রেডি করে তোমাদের জন্য যতটুকু পারি একটা রিভিশন টাইপের একটা ক্লাস নেওয়ার ট্রাই করলাম। কার ক্লাসটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, এবং যা যা পড়াশোনা করতেছো নিচে একটা হলেও কমেন্ট করে যাবা যে ভাইয়া পড়াশোনা করতেছি, ইনশাল্লাহ ক্লাসটা করলাম, সব শেষ হয়ে গেছে, হ্যাঁ। এবং কারো যদি কোনো টপিকে প্রবলেম থাকে তাহলে আমাদেরকে ডিরেক্ট কমেন্ট সেকশনে জানাও, অথবা আমাদের যে নাম্বার রয়েছে নাম্বারে তুমি নক করো, সেই কমেন্টের ভিত্তিতে সেই টপিক নিয়ে আমরা আরো ভিডিও বানাই, তোমাকে পরীক্ষা আগেই তোমাকে সার্ভ করে দেবো, কোনো প্রবলেম নাই। আমাদের যে ফ্রি গ্রুপটা আছে সেখানে তুমি অ্যাড হয়ে থাকতে পারো, এবং এইরকম ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য ইউটিউব এবং ফেসবুকে যারা দেখতেছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায় যায়। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং পরীক্ষার জন্য সবার জন্য শুভকামনা থাকলে, ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে, এবং সবাই সুস্থ থাকো, শরীর যত্ন নাও, ঘুমটা ঠিক মতো দিও, পড়াশোনা বাকি টাইম চালায় যাও, হ্যাঁ, টাইম এখন অনেক আছে, পড়াশোনা করো, সব ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। হতাশার কিচ্ছু নাই, একদম চিল রিল্যাক্সড মাইন্ডে থাকো, ওকে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।